অপেক্ষা করছি কেউ যদি আসেন শুরু করে দেব। কেউ একজন আসেন বোধহয়, দেখছি একজনকে দেখা যাচ্ছে। আমায় ভালো শোনা বা দেখা যাচ্ছে কিনা যদি আপনারা বলেন, ভালো শুনতে পাচ্ছেন কিনা বা ভালো দেখা যাচ্ছে কিনা আমাকে। রাহুল দাকে দেখছি, রাহুল সেনগুপ্ত ওয়াচিংয়ে আছেন দেখছি দাদা। আর কাউকে দেখতে পাচ্ছি না এখনো, যদিও যদি একজন বলেন যে আমার শব্দটা স্পষ্ট হচ্ছে কিনা। ওয়াচিংয়ে শিমলি চৌধুরীকে দেখছি। আমি এখনও কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, তাই আসলে বুঝতে পারছি না যদি আমার শব্দটা ভালো শোনা যাচ্ছে কিনা। পারবিন আপাকে দেখছি। সুয়েল, আমার কি ভালো দেখা শোনা যাচ্ছে? হয়তো কমেন্ট আসতে কোথাও কোথাও সমস্যা হচ্ছে, হয়তো আমি মনে করছি, আশা করছি হয়তো আমায় দেখা যাচ্ছে ভালো বা শোনা যাচ্ছে ভালো। তা আমি শুরু করতে চাই। আপনারা জানেন আমাদের পাক্ষিক লাইভ আজকে যেটা হচ্ছে সেটা আমাদের পাক্ষিক লাইভ। আমরা একটা মাসকে দুভাগে ভাগ করে প্রতি 15 দিন অন্তর পার্বত্য কাব্যে যে প্রতিদিন ভালো লাগা কবিতা নামে যে পোস্ট হয়, গ্রুপ পোস্ট হয়, সেই কবিতাগুলো নিয়ে আমরা 15 দিন অন্তর লাইভে আসি। আমাদের পার্বত্য কাব্য সংশ্লিষ্ট কোনো একজন আসেন, এসে পাক্ষিকে ওই ভালো লাগা কবিতাগুলো পাঠ করা হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমার পালা। আজকে আমার পালা, আমি আসলাম। তো যদি কোনো সমস্যা করে আপনারা বলবেন। আমার উপরে ফ্যান চলছে, ফ্যানের শব্দটাও কি বেশি হচ্ছে কিনা, ফ্যান বন্ধ করতে হবে কিনা। ফ্যান বন্ধ করতে হলে তো গরমে অবস্থা খারাপ হয়ে যাবে, যদিও তারপরও ফ্যান বন্ধ করে দেব। তো আমি একটু আলোচনা করছি, সেটা হচ্ছে যে পাক্ষিকটা এক মাসে দুই ভাগে ভাগ করে আমরা পাক্ষিক করছি, 15 দিন অন্তর অন্তর পাক্ষিক করছি। আর এই ভালো লাগা কবিতা সম্পর্কে একটু বলতে চাই। ভালো লাগা কবিতা সম্পর্কে অনেকের ধারণা আছে, অনেকে জানতে চান যে ভালো লাগা কবিতাগুলো কিভাবে বাছাই করা হয় পার্বত্য কাব্যে। আজকের ভালো লাগা কবিতা শিরোনামে যে গ্রুপ পোস্টগুলো হয়, কবিতাগুলো কিভাবে বিচার কাজ সম্পূর্ণ হয়, এরকম প্রশ্ন অনেকের ভেতরেই আছে। যারা আসলে আমায় করে না কেউ, কিন্তু পরিচালনা পর্ষদের অন্যদের কাছে জিজ্ঞেস করেন, ইনবক্সে জিজ্ঞেস করেন ওই জিনিসটা আজকে পরিষ্কার করতে চাই। পার্বত্য কাব্য ভালো লাগা কবিতা বাছাই, যে একটা ভালো লাগা কবিতা বাছাইয়ের জন্য একটা প্যানেল আছে, যে প্যানেলে পাঁচজন সদস্য আছে, যে প্যানেলে 5জন সদস্য আছে। ওখানে আমি ওই প্যানেলে নাই, ওই প্যানেলের ওই প্রক্রিয়ার সাথে আমি যুক্ত নাই। ওই প্যানেলে যে পাঁচজন সদস্য ওই প্যানেলটা দেখেন, ওই 5জন সদস্য প্রতিদিন গ্রুপ থেকে ভালো লাগা প্রতিদিন গ্রুপ থেকে 3-4টা করে কবিতা তুলে আনেন। ওনাদের পছন্দ মতো ভালো লাগে এমন 3-4টা করে কবিতা তুলে আনেন। ওখান থেকে 5 জনের সমন্বয়ে একটা কবিতাকে বাছাই করা হয় ভালো লাগা কবিতা হিসেবে গ্রুপ পোস্ট করার জন্য। এই প্রক্রিয়াতে আমাদের ভালো লাগা কবিতাগুলো পোস্ট করা হয়। এতে কারো দ্বিধা থাকার উপর কোনো ইয়া নাই। আমাদের এখানে কার লেখা, কে কার আপন, কে কার পর, এটা দেখার কোনো সুযোগ নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ ভালো কবিতাটাকে তুলে আনার জন্য এবং ভালো লাগা কবিতা হিসেবে গ্রুপ পোস্ট করার জন্য। অনেক লেখক আছে আমার জানা মতে, যারা আমাকে পরবর্তীতে বলছে, অনেক লেখক এমন আছেন যাদের কবিতা ভালো লাগা কবিতায় আসে না বিধায় অনেকে গ্রুপ ছেড়ে দিয়েছে, পার্বত্য কাব্য ছেড়ে দিয়েছে। আসলে এখানে তো আর আমাদের হাত নাই।
যারা এই প্যানেলটাতে কাজ করছে তারা সর্বোচ্চ চেষ্টা করে ভালো লাগা কবিতাটাকে তুলে আনার জন্য। এখন আপনার কবিতাটা হয়তো আসেনি, ভবিষ্যতে হয়তো কোনো দিন আসবে, এবং আপনার যে কবিতাটা আসেনি বিধায় আপনি রাগ করলেন, যে কবিতাটা ভালো লাগা প্যানেলে আসলো ওই কবিতাটার সঙ্গে আপনার কবিতাটার বিচার করে দেখবেন। যদি মনে হয়, যদি আপনার তখন কি মনে হয় আপনি তো সেইটা জানাবেন আমাদের, আমরা অবশ্যই সে নিয়েও আলোচনা করব। তবে আমরা সর্বোচ্চ নিরপেক্ষ থেকে এই ভালো লাগা কবিতাগুলা পোস্ট করার চেষ্টা করি। আশা করি আমাদের ভেতরে কেউ আমরা অমন সংগঠনে আমরা অমন সিদ্ধান্ত কখনোই নেই না কোনো লেখক পার্বত্য কাব্যে রাখার জন্য তাল লেখা নিয়ে ভালো লাগা কবিতা হিসেবে পোস্ট করতে হবে, এমনটা নয়। আর একটা কথা আপনাদের জানিয়ে দেই, যেহেতু সপ্তাহে 7 দিন, আমরা সপ্তাহে 5 দিন সাধারণ সদস্যদের লেখা থেকে ভালো লাগা কবিতা বাছাই করি। যেহেতু পার্বত্য সংশ্লিষ্ট যারা আছেন তারাও সবাই লেখালেখি করেন, এর জন্য সপ্তাহে শনিবার আর রবিবার এই 2 দিন আমরা ভালো লাগা কবিতা নেই, শুধুমাত্র পার্বত্য কাব্য পরিচালনা পর্ষদের সদস্যদের ভেতর থেকে। যেহেতু ওনরাও লেখক, ওনরাও লেখেন, একদম ওনরা গ্রুপ করেন বিধায় যে ওনরা সব কিছু থেকে বঞ্চিত থাকবেন এমন তো হতে পারে না। তাই শনি এবং রবিবার আমরা এই 2 দিন পার্বত্য কাব্য পরিচালনা পর্ষদের পরিচালনা পর্ষদের সদস্যদের লেখা ভালো লাগা কবিতায় বাছাই করি। আর অন্য 5 দিন আমরা গ্রুপে যারা পোস্ট করেন কবিতা, ওখান থেকে ভালো লাগা কবিতা বাছাই করে নিই। যাই হোক, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমায় জানাবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার জানায় আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা লাইভ দেখছেন। আমি কবিতায় চলে যাই। আমি একটু বাছাই করি, এগুলো প্রিন্ট করে নিয়েছি কবিতাগুলো। আমি 18 তারিখ থেকে আমাদের গত পাক্ষিক লাইভে 17 তারিখ পর্যন্ত কবিতা পড়া হয়েছে। 1 তারিখ থেকে আমি 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কবিতাগুলো নিচ্ছি। আমি 30 তারিখ পর্যন্ত কবিতাগুলো নিচ্ছি, এগুলোই আমি আজকে পড়ব। আমি আবৃত্তি শিল্পী নই, আমি আবৃত্তি করতে পারি না, আমি পাঠ করব, যা পাঠ করার চেষ্টা করছি। একজনের কবিতা আর একজনের পাঠ করা আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার। ওনার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা হয়তো আমি সঠিকভাবে তুলে ধরতে পারবো না, তারপরও চেষ্টার কমতি থাকবে না। আমি কবিতায় চলে যাই। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, আর ধৈর্য হারাবেন না। আমার আসলে যদিও আমি খুব ভালো পড়তে পারবো না হয়তো, কারণ আপনার কবিতাটা যিনি লিখছেন তার অনুভূতি উনি খুব ভালো বোঝেন, কোথায় কীভাবে অনুভূতি দিয়ে লিখেছেন। আমি চেষ্টা করছি। আমাদের 18 তারিখের প্রথম কবিতাটা 18 তারিখের ভালো লাগা কবিতা। আমরা ভালো লাগা কবিতার নাম হচ্ছে তিলোত্তমার কলেজ জীবন। কলমে হচ্ছে মুজিবুর রহমান। পার্বত্য কাব্যের এটা সম্ভবত শনি কিংবা রবিবারের কবিতা, পরিচালনা পর্ষদের সদস্য মুজিবুর রহমানের কবিতা। আমি কবিতাটা পড়ার চেষ্টা করছি। তিলোত্তমার কলেজ জীবন। ছাত্রদের কলেজ জীবন ছাত্র জীবনের শ্রেষ্ঠ ক্ষণ। জানি যত জগৎ পড়ুয়াজন জ্ঞান আলোকের সমাবেশে পূর্ণতা লাভের দ্বার দেশে কত কিছু না করি আহরণ। মনের আকাশের প্রসারণে নানা তথ্যের সঠিক দর্শনে মনোজগতের হয় বিস্তার। দেহচিত্তের পরিপক্কতায় সব কিছুই সুন্দর দেখায়, পাই নবসৌন্দর্যের সমাহার। বিপরীত স্রোতে ভাসে মন, হৃদয়ে শুনি তার অনুরণ। বাসন্তী রঙে মজে জীবন, ফুলের টানে কাননে যায়, দিন ফুরিয়ে রাত গড়ায়, সুবাস সৌরভে কাটে ক্ষণ। তিলোত্তমাদেরও নেই খবর, তারাও আজ বড়ই বিভোর, জীবনধারায় নতুন আবেশে। যত সব আড়স্ততা করে দূর, প্রকৃতির আহ্বানে মেলায় সুর। জীবন জিজ্ঞাসার মেলায় বেশে। জীবন দর্শনের এই উর্বর কালে করে নিত্য সবে এক নতুন তালে। নিসর্গের ডাক দিয়ে সাড়া, চোখে নিয়ে সবই স্বপ্ন রঙিন। মধুবনে কাটাতে চায় দিন, কালের কোনো
না ভেবে তারা। আমি শেষ 3টা লাইন আবার পড়ছি। চোখে নিয়ে সবাই স্বপ্ন রঙিন, মধুবনে কাটতে চায় দিন, কালের কোনো না ভেবে তারা। এই কবিতাটা বা সুন্দর একটা কবিতাটা ভালো লাগা প্যানেলে বিচার বিশ্লেষণ করার পর পরিচালনা পর্ষদের সদস্যদের লেখা উঠে এসেছে। এই লেখাটা পোস্ট করেছে পার্বত্য কাব্যের সম্মানিত পরিচালক শম্পা চট্টোপাধ্যায়। ধন্যবাদ। কেমন পড়ছি জানি না, পড়ছি। আমি এখনও পর্যন্ত কারো কোনো কমেন্ট দেখতে পাইনি, যার জন্য কোনো উত্তরও দিতে পারছি না। কেউ কিছু যদি কমেন্ট প্রশ্ন করছেন কি না। আমি 19 তারিখের লেখাটায় চলে যাই। 19 তারিখের লেখাটা পেয়েছি। 19 তারিখের লেখাটা পড়ছি। 19 তারিখের লেখাটার নাম হচ্ছে হলুদ জন্ডিসগ্রস্ত এবং, লেখক হচ্ছে হাসান ফরিদ। কবিতাটার নাম হচ্ছে হলুদ জন্ডিসগ্রস্ত এবং, লেখক হচ্ছে হাসান শরীফ। পড়ছি কবিতাটা। গুইসাপ একদলা থুতু ছিটিয়ে দিল ঘেন্না ভরে আকাশের দিকে। থুতুরা অবলীলাক্রমে ঢুকে পড়ল রাস্তায় দাঁড়ানো জটলায়, কারো পকেটে, কারো গোলগাল গালে, আবার কারো দামি শার্টে। বিপণী বিতানে কেনাকাটায় ব্যস্ত সুন্দরী বিবিয়ানা। বিবি সাহেবের বুরকার স্কাফেও থুতু লেগে গেছে কিছুটা। উত্তর আধুনিক কবিতার মতো ভেঙচি কেটে কেটে খিস্তি খেয়োর ঝাড়ল জনসভার বক্তৃতার কায়দায়। হঠাৎ আর্জেন্টিনার ফুটবল ছেঁড়া ভেস্তা জার্সির বুকের দিকের বোতাম পট খুলে দেখিয়ে দিল মডেলিংয়ের ভঙ্গিতে। খোলামেলা সাহারা মরুভূমির বুক। মুহূর্তে দেখি দুগ্ধপোষ্য কঙ্কালসার অর্ধ ঘুমন্ত এক শিশু জেগেই পৃথিবীকে জানিয়ে দিল চিৎকার মায়ের কোল থেকেই। ক্ষুধার্ত সে, অধিকার আছে তারও বাঁচার, অধিকার আছে পিতৃ পরিচয় জানার। কে আহ্লাদে রেখে গেছে বীচ লাট বাহাদুর, তথাকথিত শিক্ষিত সাহেবদের চৌরাস্তার মোড়েই অপ্রকৃতিগ্রস্ত মায়ের নিম্নাগ্নে প্রশ্নটা আমার। আধুনিক, অত্যাধুনিক, ডিজিটাল, ফিজিটাল, এত কিছু বুঝি না আমি। লাল নীল হলুদ জন্ডিসগ্রস্ত সমাজের কাছে ইতিহাসবেত্তা আর ইতিহাস খেকোদের কাছে একটাই দাবি, স্বীকৃতি চাই, বিকৃতি নয়। জন্ম ইতিহাসের, আমার জন্মভূমি জগদ্ধাত্রীর। আবার পড়ছি শেষ 3 লাইন। ইতিহাসবেত্তা আর ইতিহাস খেকোদের কাছে একটাই দাবি, স্বীকৃতি চাই, বিকৃতি নয়। জন্ম ইতিহাসের, আমার জন্মভূমি জন্মধরিত্রীর। সুন্দর একটা কবিতা। এই কবিতাটাও বাছাই হওয়ার পর এই কবিতাটা পোস্ট করেছে শম্পা চট্টোপাধ্যায়, পরিচালক পার্বত্য কাব্য অনলাইন। কেউ কোনো কমেন্ট করছেন না, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। তার জন্য কেউ কিছু বলছেন কি না বুঝতেও পারছি না, প্রশ্নের উত্তরও দিতে পারছি না। আলোচনা হতে পারতো, কিন্তু এখানে যেহেতু কেউ কিছু প্রশ্ন করছেন না, তাই আলোচনা করতে পারছি না। যতটুকু জানার ততটুকু তো আমি জানিয়ে দিলাম। ভালো লাগা কবিতা কিভাবে পোস্ট হয়, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভালো লাগা কবিতা পার্বত্য কাব্যতে বাছাই হয়। আমরা আসলে আরেকটা কথা বলে রাখি, আমরা আসলে যেসব আমরা পার্বত্য কাব্যের যেসব সদস্যদের অ্যাড করি,
আমরা এখানে নিতান্তই ইনভাইট ছাড়া অন্য সদস্যরা, পার্বত্য কাব্যের অন্য সদস্য যারা আছে তারা যাদেরকে ইনভাইট করছে তাদের ছাড়া যেসব সদস্যরা পার্বত্য কাব্যে রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদেরকে লক আইডি এবং যাদের ছবি নাই, আইডিতে ছবি নাই, তাদের এমন আইডি আমরা অ্যাপ্রুভ করি না। কারণ আমরা ভেতরে গিয়ে তাদের শব্দটা শুনতে পাচ্ছি, আমরা তাদের তথ্য দেখতে পাই না। আমরা যাদেরকে নেই, যাদের সদস্য অ্যাপ্রুভ করি, আমরা মনে করি যে ব্যক্তি ইনভাইট করেছেন আমাদের ওই সদস্য যেমন ভালো, উনি যাদের ইনভাইট করেছে তারাও ওনারই মতো ভালো, তাই আমরা ওইসব ইনভাইটগুলো অ্যাপ্রুভ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা আসলে লক আইডি কিংবা ছবি নাই এমন আইডি দেখি না আর কি। যেহেতু একজন সদস্য ইনভাইট করেছে তার সাথে সম্পৃক্ত। এবং এটাও বলে রাখি, ওই সদস্যর যদি অবশ্যই ওই সদস্য যেহেতু ইনভাইটকে করেছে, আমরা তো দেখতে পাই কে ইনভাইট করেছে। যদি কোনো অকারেন্স গ্রুপ পরিপন্থী কোনো কাজের সাথে তিনি যুক্ত হন এমন কোনো সদস্য, তাহলে যে ইনভাইট করেছে আমরা নিশ্চয়ই তার কাছে জানতে চাইব যে উনি কেন এমন করছেন বা কেন এমন করলেন। যাই হোক, আলোচনা হবে। আমি এখনও পর্যন্ত একটাও কমেন্ট দেখতে পেলাম না। এইমাত্র আমি রেজাউল করিম ভাইয়ের একটা ফুলের স্টিকার দেখতে পেলাম। যাই হোক, পড়ছি, আবার কবিতায় চলে যাচ্ছি। আমি 19 তারিখের কবিতা পড়লাম বোধহয়, এবার 20 তারিখের কবিতাটায় আসি। তারিখের কবিতা পড়ছি। কবিতাটার নাম লাশ নয় পোড়া গন্ধ। লেখক শিমলি চৌধুরী। বহুদিন আগে থেকে বহু জনের কাছে শুনে আসছি লাশের গন্ধ নাকি বাতাসে ভেসে বেড়ায়। সেই গন্ধটা পাওয়ার ব্যাকুলতায় ছুটেছিলাম উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে পশ্চিমে, ছুটেছিলাম নৈಋত্য থেকে ঈশানেও, কিন্তু লাশের গন্ধ পর্যন্ত পৌঁছতে পারিনি। বাধা হয়ে দাঁড়ালো কুণ্ডলীকৃত কালো ধোঁয়া। লাশের গন্ধ নেই কোথাও, শুধু পোড়া গন্ধ। কি পুড়ছে? কারো দেহ নাকি মন নাকি পরিধেয়? একই গোলাপের গা বেয়ে তীর তীর করে বেয়ে উঠেছে আগুনের লেলিহান শিখা। গন্ধে ছেয়ে গেছে চারদিক, পোড়া গন্ধ। কালো ধোঁয়ারা মেতে আছে কুণ্ডলী বিন্যাসে। একটা শব্দ নেই তার মুখে, একবারও বলেনি বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তবে কি তার বাঁচার আকাঙ্ক্ষা মিশে গেছে? ঝড়ের সাথে উড়ে গেছে ধূলিবালির সাথে। কেন জ্বলতে চায় নিজেকে সতীদাহের মতো? এসব কি করছো গোলাপি? কেন করছো? নেভাও, আঁচলখানা জ্বলছে, নেভাও নেভাও। অগ্নিমূর্তি ধারিণী জল জল চোখে এক দৃষ্টে তাকিয়ে রইল আঁচলের জ্বলন্ত শিখার দিকে। অবশেষে আকাশ বাতাস ফাটিয়ে চিৎকারে ভেসে আসে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। দেহের জ্বলনকে ছাপিয়ে গেছে মনের জ্বলন। বোধ শক্তি হারানো গোলাপির অপেক্ষা শুধু জ্বলে পুড়ে আজ নিঃশেষ হওয়ার। ধন্যবাদ। সুন্দর কবিতা, এটা শিমলি চৌধুরীর কবিতা। যথারীতি এই কবিতাটাও পার্বত্য কাব্য পরিচালনা পর্ষদে বাছাইয়ের পর এই কবিতাটাও পোস্ট করেছেন শম্পা চট্টোপাধ্যায়, পরিচালক পার্বত্য কাব্য। কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? কী হলো কমেন্টগুলো? আমি 20 তারিখের কবিতা পড়লাম বোধহয়, আমি 21 তারিখের কবিতায় চলে যাচ্ছি। 21 তারিখের কবিতাটা, 21 তারিখের পার্বত্য কাব্য ভালো লাগা কবিতাটার নাম হচ্ছে বদ্ধভূমির হাহাকার। কলমে লিখেছেন নিতাই দে মালাকার। খুব ছোট কবিতা কিন্তু সুন্দর কবিতা। বন্ধু, তোমরা কি জেগে আছো? ভেড়ার পালককে নিয়ে চলেছে বদ্ধভূমির দিকে।
সবুজ অবুজ তৃণভূমির সন্ধানে লোভাতুর ভেড়াগুলো অন্ধ নেশায় ছুটে চলছিল ঘাতকের পেছনে। এক আধ দিন নয়, বছরের পর বছর। প্রতিশ্রুত তৃণভূমির সন্ধানী ভেড়াগুলো রং বেরঙের পোশাকে সজ্জিত। শিকারির পেছনে হাঁটতে হাঁটতে নিজেদের অজ্ঞতা সারে ঢুকে পড়ল বদ্ধভূমির বদ্ধ খাঁচায়। ন্যাড়া করে লোম কাটা হলো সকলের। বদ্ধভূমিতে আগে যাবে সকলের আগে বদ্ধভূমিতে আগে যাবে অনাহারে দীর্ণ মুমূর্ষ আগুন্তি ভেড়া, তারপর নাতির ইষ্ট, শেষ বেলায় ইষ্টপুষ্ট। এ ব্যাপারীর নীতিই নাকি তাই। ভেড়াগুলোর মৃত্যু চিৎকার ওটাই, ভেড়াগুলোর মৃত্যু চিৎকার ওটাই। ছোট হলেও খুব অসম্ভব সুন্দর একটা লেখা। এই লেখাটা নিতাই দে মালাকারের লেখা। এই লেখাটা পোস্ট করেছে পার্বত্য কাব্য ভালো লাগা কবিতা হিসেবে পোস্ট করেছে জুলহাস কবির, পরিচালক, পার্বত্য কাব্য অনলাইন। আমি 22 তারিখের কবিতা পড়ছি। 22 তারিখের পার্বত্য কাব্যের ভালো লাগা কবিতাটার নাম হচ্ছে সত্যিকার কবি হলে। কলম লিখেছেন M.H. রশিদ। কবিতাটার নাম সত্যিকার কবি হলে, লিখেছেন M.H. রশিদ। কবিতাগুলো আসলে আমার আগে থেকে পড়া হয়নি, কোনো কবিতাই আমার আগে থেকে পড়া হয়নি। আমি একবার মাত্র দেখেছি, এই কিছুক্ষণ আগেই, এই লাইভে আসার আগেই আমি এগুলা প্রিন্ট করেছি, তারপর একবার দেখেছি, তারপরেই লাইভে বসলাম। তো হয়তো সেইভাবে পড়তে পারছি না, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আসলে আরও ভালো পাঠ করা উচিত ছিল আমার, হয়তো আমি পারছি না, পড়ার চেষ্টা করছি তারপরে যতটুকু পারি। কবিতার নাম সত্যিকার কবি হলে। এটা 22 তারিখের ভালো লাগা কবিতা, লিখেছেন M.H. রশিদ। আমি যদি সত্যিকার কবি হতাম তবে ঠিক লিখতাম মেধাবী ছাত্রদের হাতে টাকার বান্ডিল তুলে দিয়ে ওদের ঠান্ডা মাথায় অবৈধ টাকায় বিগড়ে যাওয়ার কথা। সর্বাগ্যে লিখতাম ছাত্রদের হাত থেকে বইপত্র কলম কৌশলে কেড়ে নিয়ে অস্ত্র আর মাদক তুলে দিয়ে অদৃশ্য খুঁটির জোরে পেশি শক্তি বাড়িয়ে ছাত্র রাজনীতির নামে মাস্তান বানানোর নির্লজ্জ ইতিহাস। আমি সত্যিকারের কবি হতে পারিনি বলে নির্ভয়ে লিখতে পারি না সুবোধ ছাত্রদের উলঙ্গ ধর্ষকে বানানোর হাজারো অপকীর্তির কথা। আমি যদি সত্যিকার কবি হতাম তবে সত্যি ভুল পথের যাত্রী ছাত্রদের পথ আগলে দাঁড়িয়ে চিৎকার করে বলতাম, তোমরা তোমাদের পবিত্র বিদ্যাপীঠের শিক্ষায় শিক্ষিত হতে এসেছো নাকি নামধারী ছাত্র হয়ে জ্ঞানার্জনের জ্ঞানী না হয়ে অপরাজনীতির ব্যবসা করে শুধুই তোমরা নিজেদের পকেট ভারী করতে এসেছো। খুন, ধর্ষণ, টেন্ডারবাজি আর মাস্তানি করে প্রিয় সোনার বাংলায় তোমরা নতুন কোনো অপকীর্তির ইতিহাস গড়তে এসেছো, যা দেখে তোমাদের পেছনে আসা কোমলমতি অগত ছাত্ররা পাঠ্য বই কলম রেখে তোমাদেরই গড়ে যাওয়া ইতিহাস অনর্গল মুখস্থ করবে। সুন্দর একটা কবিতা, সুন্দর একটা লেখা। পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে, বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে লেখাটা অসম্ভব সুন্দর একটা লেখা। ভালো লাগলো কবিতাটা পড়ে। H.M. রশিদ ভাইয়ের জন্য শুভকামনা রইল। সবার লেখাই সুন্দর। এই লেখাটা ভালো লাগা কবিতা হিসেবে পোস্ট করেছে রাব্বানী সরকার, পরিচালক, পার্বত্য কাব্য। সব স্টিকার কমেন্টগুলো দেখা যাচ্ছে, কোনো লেখা দেখা যাচ্ছে না। আমি কোনো লেখা দেখতে পাচ্ছি না। আমি এও বুঝতে পারছি না যে লাইভটা আসলে শুনতে পাচ্ছেন কিনা ভালো আপনারা, আর শব্দটা স্পষ্ট হচ্ছে কিনা, নাকি শুনতে সমস্যা হচ্ছে, আমি এও কিন্তু বুঝতে পারছি না। যা হোক, আমি আবার শুরু করছি। আমি 23 তারিখের কবিতাটা পড়ছি। 23 তারিখের ভালো লাগা কবিতাটা পড়ছি।
24 মিনিট অতিবাহিত করে ফেললাম। সফেদ কাফনে মানব ফসিল কবিতার নাম, 23 তারিখের ভালো লাগা কবিতাটার নাম। কলমে জাফর ইদ্রিস। শতাব্দীর এক মানব ফসিল সফেদ কাফনে দুর্গত সুনামি, অস্বচ্ছ স্রোতে ভেসে কখনো আটলান্টিক জলে, কখনো বা প্রশান্তীয়, আবার উত্তামাশা অন্তরীপ ঘুরে আরব সাগর। না পায় খুঁজে মহাদেশীয় জন্মভিটা, কখনো আবার বরফ গলা আর্কটিক অ্যান্টার্কটিক হিমবাহে থাকে পড়ে মগ্ন শতাব্দীর ধরে। সময় কাল নেই কারো জানা, নেই জানা ইমিগ্রেট। ফসিলের গোত্র পরিচয় না পাওয়া যায় ডিজিটাল অঙ্ক কোষে। না খুঁজে পায় বিবেক যন্ত্র ফসিলের জন্মভিটা, না খুঁজে পায় ফসিলের আতুর ঘর অশান্ত এ ভুবন চষে। স্বপন মাঝে হাতড়ে বেড়াই ফসেদ ছফিলে দেহ আবয়, আলোর আভায় সজল চোখে উঠে ভেসে তুষার মেরুতে বংশভূত বঙ্গ। ইমিগ্রেট যেন মামুনির মুখের অবয়য়, ইমিগ্রেট যেন মামুনির মুখের অবয়য়। সুন্দর একটা লেখা। এই লেখাটাও ভালো লাগা কবিতা হিসেবে পোস্ট করেছেন জুলহাস কবির, পরিচালক পার্বত্য কাব্য অনলাইন। কেন দেখতে পাচ্ছি না কারো কমেন্ট, বুঝতে পারছি না আসলে ব্যাপারটা হচ্ছেটা কি। অনেকেই যখন লাইভ করতে আসেন ব্যাপারটা বলেন যে কারো কমেন্ট দেখতে পাচ্ছেন না। আসলে আমিও আজ তেমনই, কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, এর জন্য উত্তরও দিতে পারছি না কে কী লিখছেন না লিখছেন। আপনারা যদি কারো জানার থাকে, আমি বুঝতে পারছি এটা হয়তো আমার ডিস্টার্ব সমস্যা কিন্তু আপনাদের সমস্যা। আপনারা যদি আমার ইনবক্সেও লেখেন তাহলে আমি ইনবক্স থেকে দেখে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 24 তারিখের কবিতা নিয়ে আসছি। 24 তারিখের কবিতাটার নাম হচ্ছে, 24 তারিখের ভালো লাগা কবিতাটার নাম হচ্ছে মনের খোদে খোদে। কবিতাটার লেখক হচ্ছে শম্পা চট্টোপাধ্যায়, পরিচালক পার্বত্য কাব্য অনলাইন। শম্পা চট্টোপাধ্যায়ের লেখা মনের খোদে খোদে। শম্পা চট্টোপাধ্যায় অসাধারণ লেখেন। আমি জানি না ওনার কবিতাটা আমার কণ্ঠে কতটুকু ধারণ করতে পারবো, কিংবা ওনার মতো করে আমি পড়তে পারবো কি না। তারপরও চেষ্টা ত্রুটি করছি না। এই পরিস্থিতিতে যতটুকু পড়তে পারি, যেভাবে পড়তে পারি, ভালো লাগবে কি না আপনাদের জানি না। শম্পা চট্টোপাধ্যায়কে আমি দেখছি কতবার ইনবক্সে লিখেছি, কোনোটাই নজরে আসে না। শুভেচ্ছা রইল একরাশে, প্রথম দেখতে পেলাম। শিমলি চৌধুরী লিখছেন, হ্যাঁ সুধাংশু দাদা শুভেচ্ছা আপনাকেও। সুধাংশু বিশ্বাস শাহ দাদা, দারুণ লাগছে বস। মুন্সি কবির ভাই বলছেন, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ বস, আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি পার্বত্য কাব্য যে ত্রাণ, ভালো লাগার উপহার হিসেবে যে ত্রাণটা দিয়েছে এই করোনাকালীন সময়ে, আপনি ওখানে সহযোগিতা করেছেন। হ্যাঁ শম্পা চট্টোপাধ্যায় আপনি আছেন দেখছি বস, এর জন্য কৃতজ্ঞতা আপনার পাশে। আসলে আপনারা এইভাবে আছেন বলেই পার্বত্য কাব্য তার কাজগুলো সম্পূর্ণ করতে পারছে। ইভা আলমাস আপা আপনিও আছেন, আমিও আছি শুধু শুনে। হ্যাঁ আপা আপনাকেও দেখতে পাচ্ছি, আপনি আসছেন দেখছি, ভালো লাগছে। অনেকক্ষণ পর কমেন্ট দেখতে পাচ্ছি আসলে। হ্যাঁ পত্র লেখা তোমায়ও দেখছি, তুমি হাততালি দিচ্ছ, যাক অবশেষে নজরে আসলো। কৃতজ্ঞতা ঈশ্বরকে, ধন্যবাদ। অবশ্যই কৃতজ্ঞতা ঈশ্বরকে, উপরওয়ালাকে ধন্যবাদ। অভিনন্দন আপু বলছে আমাদের মুন্সি কবির ভাই। যাক বসের কৃপা দৃষ্টি কমেন্ট করলো। রোকসানা ম্যাডাম ধন্যবাদ আপনাকে, আপনাদের দেখতে পাচ্ছি এখন। আমিও আছি। সুধাংশু শেখর দাদা বলছে গুরু যাক এখন আর বলছি না, একটু আলাপ আপনার সাথে আছে, ইনবক্সে হবে। ভালো থেকো আপু বলছে শিমলি চৌধুরী বলছে, বা ইভা আলমাস আপাকে। সুধাংশু শেখর বিশ্বাস দাদার সাথে ইনবক্সে আলোচনা হবে, একটা আলোচনা তো দাদার সাথে আছেই। দাদা আমার খুব প্রিয় মানুষ, সবাই আমার খুব প্রিয় মানুষ, এখানে যারা লাইভ উপস্থিত আছেন সবাই আমার খুব প্রিয় মানুষ। ধৈর্য হারা হবেন না, একটু শোনেন। আমার হাতে খুব বেশি লেখা নাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সের উত্তর দেবো তারপর, আর নতুবা লাইভ এমনিতেই শেষ হয়ে যাবে।
অনেক আগে থেকে কমেন্ট করে যাচ্ছি, দেখতে পাচ্ছ না কেন ম্যাডাম? আসলে আসছিল না বা কমেন্টগুলো, তাই দেখতে পাচ্ছি না। অসাধারণ উপস্থাপনা, সুন্দর প্রকাশিত আবৃত্তি। আবৃত্তি না, সোহেল ভাই, পড়ছি যতটুকু পারছি, শুনছি, ভালো লাগছে। ধন্যবাদ মঞ্জু খন্দকার ভাই। যাক কৃপা দৃষ্টি পড়লো। কে বলছে? আপু আসসালামু আলাইকুম। কাকে বললো? রোকসানা ম্যাডামকে বা মুন্সি কবির মুন্সি কবির ভাই সালাম দিয়েছে, পৌঁছে দিলাম। যাই হোক, পড়ছি শম্পা চট্টোপাধ্যায়ের লেখা। অসম্ভব ভালো লেখেন আমাদের গুণী পরিচালক শম্পা চট্টোপাধ্যায়। যথেষ্ট পরিশ্রমী, পার্বত্য কাব্যের যথেষ্ট পরিশ্রমী পরিচালক। সবাই কাজ করছে পার্বত্য কাব্যের জন্য, তারপরও যাই হোক। ফজাইল ভাই দেখতে পাচ্ছি। ধৈর্য হারা হব না গো বড়। হ্যাঁ ম্যাডাম, পড়ছি। আজ মেজাজ বেশ ফুরফুরা লাগছে বস। হ্যাঁ বস, আমি সবসময় আমি এমনই। যাক, ইনশাল্লাহ কবিতায় চলে যাই। একটু নীরবতার জন্য আসলে আমার ঘরের বাচ্চা কাচ্চারা, আমাদের বাসাটা যৌথ, তো ধরেন 3-4টা ফ্যামিলি, দরজা একটাই, মানে ওই পাড়ের দরজা দিয়ে ঢুকলে এই পাড়ের দরজা দিয়ে বেরোয়া যায় আর কি। হ্যাঁ, তো ওখানে পিচ্চিদের অভাব নাই, কে কখন এসে ডিস্টার্ব করে। তাই আমি আসলে ঘরে নাই, লাইভটা যে করছি ঘরে বসে করছি না, করছি একটা আবাসিক হোটেলে বসে, মোটেল জর্জে বসে। আমার সামনেই একটা আবাসিক হোটেল, মোটেল জর্জ, ওখানে বসে করেছি। ওনাদের কাছে একটা রুম নিয়ে লাইভটা করছি। যাই হোক, শম্পা চট্টোপাধ্যায়ের কবিতাটা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে মনের খোঁজে খোঁজে, কলমে শম্পা চট্টোপাধ্যায়, পরিচালক পার্বত্য কাব্য অনলাইন। জমজমাট আজকের লাইভ। ধন্যবাদ বস। জানি না ফোনের শব্দে কি কান ফাটছে? শব্দ কি বেশি হচ্ছে? একটু কমানো দরকার। আবার বেশি কমালে না শুনতে পান। এখন শুনতে পাচ্ছেন কি? একটু যদি বলেন, কারণ শম্পা চট্টোপাধ্যায়ের কবিতাটা পড়বো, শব্দ শোনা গেল না, কেমন লাগবে না তখন যদি শুনতে না পাই শম্পা চট্টোপাধ্যায়? এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শব্দটা শোনা যাচ্ছে কিনা? নান্টু দা, দারুণ লাইভ হচ্ছে। ফ্যানের শব্দ। ফ্যানের শব্দ না, ফ্যানটা বন্ধ করতে হবে। ফোনের না, ফ্যানের শব্দ। ফ্যান বন্ধ করলে যদিও ঘামানোর সম্ভাবনা থাকে, তারপরও বন্ধ করছি। বন্ধ করে দিয়েছি ফ্যান। একটু গরমে নয় থাকলাম, অসুবিধে কি? ঠিক আছে, শোনা যাচ্ছে। আহা কি মিষ্টি হাসি! আরে রসগোল্লা! ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে শুনছেন, আমার লাইভটা দেখছেন, এর জন্য কৃতজ্ঞ আমি সবার প্রতি। পড়ছি শম্পা চট্টোপাধ্যায়ের কবিতাটা সামনে নিয়ে অনেকক্ষণ বক করলাম। এবার আলমাস আপা বলছে, ঠিক আছে বস। ধন্যবাদ সবাইকে। পড়ছি। মনের খোঁজে খোঁজে, শম্পা চট্টোপাধ্যায়। সন্ধানী হৃদয় খোঁজে বহু কিছু, মৌলিক সেই সন্ধ্যাটা আজও যা ভীষণ আপন। সযত্নে তুলে রাখা শুচি শুভ্র ভালোবাসা, তোমার দ্রুপদী সঙ্গীতের সুর, তোমার চুমুক দেয়া চায়ে আজও প্রবল তৃষ্ণা আমার। পুরনো কাপড়ের ভাজে ভাজে তোমার ঘ্রাণ, পাওয়া না পাওয়ার প্রাপ্তির ফিরে সন্ধান করি চিলেকোঠার ঘরে তোমার উষ্ণ আলিঙ্গন। সেই শেষ মৌলিক সন্ধ্যাটা আজও যা ভীষণ আপন। দ্বিতীয় হুগলি সেতুর উপর সিগনালে থমকে থাকা সন্ধ্যাটা, শহর সেজে উঠেছিল সেদিন নান্দনিক আলোয়। নদীর ঢেউয়ে পড়ন্ত বেলায় আঁচে মিশে ভেজা স্বরলিপিতে, জলতরঙ্গে স্মৃতির বাক্সে হাতড়ে খোঁজে সন্ধানী হৃদয় বহু কিছু। আজ কোনো কবিতা নয়, আজ ছন্দের মালা গাথা নয়, সঞ্চিত জীবনের ক্যানভাসে দুহাত বাড়িয়ে ছুতে চায় তোমার অবয়। বৃষ্টি ধোঁয়া গহীন রাতে বাঁধ ভাঙা চোখ আটে দাঁড়িয়ে থাকা মাঝ বয়সী মন, মানে না কোনো বারণ, মৌলিক সেই সন্ধ্যাটার মতন। আবার পড়ছি শেষ লাইনগুলো।
বৃষ্টি ধোঁয়া গহীন রাতে বাঁধ ভাঙা চৌকাটে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী মন মানে না কোনো বারণ, মৌলিক সেই সন্ধ্যাটার মতন। অসাধারণ, অসাধারণ একটা লেখা, চমৎকার একটা লেখা। শম্পা ম্যাডাম অসাধারণ একটা লেখা লিখেছেন। আমাদের পার্বত্য কাব্য পরিচালনা পর্ষদের একজন পরিশ্রমী পরিচালক পার্বত্য কাব্যে। যাক, ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন পার্বত্য কাব্য, আমার এই লাইভটা দেখছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। সুন্দর আবৃত্তি শৈলী, অসাধারণ সৃষ্টিটা অসাধারণ, কিন্তু আবৃত্তি শৈলী যে সুন্দর না সেটা তো রাজা ভাই সুন্দর না সেটা বুঝতে পারছি। কারণ হচ্ছে আমি তো আবৃত্তিটা একটা শিল্প, আবৃত্তি শিখতে হয়। আবৃত্তির জন্য মানুষ দিনের পর দিন টাকা দিয়ে শিক্ষক রেখে শেখে। আমরা আসলে আবৃত্তি শিল্পী না, আমরা পাঠ করি। আমি পাঠ করছি যতটুকু পারি। শম্পা ম্যাডামের লেখাগুলো কত গভীর অর্থ নির্ণয় করে সবাই বলাই বাহুল্য। হ্যাঁ, এটা সত্য কথা, মন ছুঁয়ে গেল। কইস বুবনি, কইস বুবনি। আচ্ছা, যাই হোক, অনেক কমেন্ট হয়তো চোখ এড়িয়ে যাচ্ছে। আমি এই কবিতাটা শেষে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, মাত্র আধা ঘন্টা, যেহেতু 1 ঘন্টা সময় তো নির্ধারিত আছে না, যদি কিছু কমেন্ট না পড়ি তো কেমন দেখায়। কি মিষ্টি হাসি। আচ্ছা, ধন্যবাদ, হাসি রে বাবা, ধন্যবাদ। পড়ছি চিত্রকল্প আঁকি। এটা না, সরি, চিত্রকল্প আঁকি না, এটা 24 তারিখের তো 25 তারিখের কবিতায় যাই আমি। 25 তারিখের কবিতায় আরেকটা কবিতা, আর কবিতা লিখতে ইচ্ছে করে না। আমাদের 25 তারিখের ভালো লাগা কবিতা, আর কবিতা লিখতে ইচ্ছে করে না। খুব ভালো লাগলো তোমার গলায় কবিতা শুনে। ধন্যবাদ। আমিও ধন্য আপনাদের কবিতা পড়তে পেরে। যাই হোক, 25 তারিখের কবিতা পড়ছি। আর কবিতা লিখতে ইচ্ছে করে না, কলমে রাব্বানী সরকার, পরিচালক পার্বত্য কাব্য, উপদেষ্টা পার্বত্য কাব্য। কবিতাটার নাম আর কবিতা লিখতে ইচ্ছে করে না, লেখক রাব্বানী সরকার। অসাধারণ গুণী একজন মানুষ রাব্বানী সরকার, অসাধারণ একজন গুণী মানুষ। আমি পড়ছি তার কবিতাটা। জানি না তার কবিতাটার বা তার যে আবেগ, তার যে অনুভূতি, সে আমি ঠিকভাবে তুলে ধরতে পারবো কিনা। পারা কোনোদিন সম্ভব না। যার কবিতা যদি সে আবৃত্তিকার নাও হয়, যেমন আমার কবিতা কোথায় পড়ছি ম্যাডাম, পড়বো অবশ্যই। আমার কবিতা কোথায় কোন অনুভূতিটা আমি পড়বো ম্যাডাম, কমেন্ট পড়বো। কবিতা কোথায় কোন অনুভূতি দিয়ে লিখছি সেটা আমি আবৃত্তিকার না হলেও ভালো পড়তে পারবো বোধহয়, বা যার কবিতা শেষে ভালো পড়তে পারবেন কোথায় কতটুকু আবেগ দিয়ে লিখেছেন। এই কবিতাটা অন্যের গলায় ধারণ করা আসলেই খুব কষ্টসাধ্য। আর সেই ক্ষেত্রে তো আমি তো একজন পড়ুয়া মাত্র, পাঠক মাত্র, আমি তো আবৃত্তিকার নই। যাই হোক, পড়ছি কবিতা লিখতে ইচ্ছে করে না, লেখক রাব্বানী সরকার। আমি এই কবিতাটা পড়ার পর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সংসার মায়ায় বিভাগী হতেও মন চায় না আজকাল, কলম ফেলে হাতে চাকুও ধরতে পারি না। গোলাপ ছোঁয়া হাতে মানুষ খুন করা যায় না বলে, নইলে প্রেমিক না হয়ে নিশ্চিত হন্তারক হতাম। পদ্য লিখে কবিয়ালের আসরও জমাতে পারি না। দেখি আমার আগেই অগ্রবর্তী দল প্রেম পদাবলিতে আসর মাত করে ফেলেছে। প্রশংসা গীতে মুচরা ডিব্বায় জমিয়ে তুলেছে রেচকি। প্রেমের কবিতা বাজারে খুব সস্তা এখন, ওতে আর নারীর মন গলে না। প্রেমের কবিতা বাজারে খুব সস্তা এখন, ওতে আর নারীর মন গলে না। পাহাড়, নদী, জল, বৃক্ষলতাও পাখি নিয়ে লিখব। দেখি জসিমউদ্দিনের নকশি কাঁথা ধুলোয় ধূসরিত, ভাটিয়ালি ভেসে গেছে গভীর বঙ্গোপসাগরে। কবি নির্মলেন্দু গুণের নারী ও কাম বিষয়ক কবিতা নান্দনিকতার অন্য এক মাত্রায় উপনীত, যা আমাদের শরীরে শিহরণ জাগায়। অশ্লীল হলেও কাব্য সৌন্দর্য খুঁজে পাই আমরা। ভাবছি বৎসনায়ের কামসূত্রকলা লপ্ত করব।
দেশ নিয়ে ভাবছি না, মানুষের কথাও ভাবছি না। ভালো আছে দেশ, প্রাচুর্যে হাসছে মানুষ। অতএব এসব নিয়ে আমার লেখার কিচ্ছু নেই, কেননা ঐশ্বর্যের উড়াল পথে চলছে বাস, মেট্রো রেল। সোডিয়ামের আলো মেখে তরুণীরা হচ্ছে নিশাচরী। দরিদ্রতা ঢেকে অট্টহাসিতে মগ্ন ওরা সবাই। তাই কবি বস্তিগুলো পর্যটকদের চোখে আর পড়ে না। তবে অস্বাভাবিক ভারে ভিড় বাড়ছে নারীদের। হোটেলে, মোটেলে, রিসোর্টে। গৌর নদীর রেখা কিংবা মহিমাগঞ্জের মিনতির বুকে মাথা রেখে সুখ খোঁজে মিস্টার গিল্ড রবার্ট। মুগ্ধ আতিথেয়তায় উচ্ছ্বাসিত কাঙালিনীর সন্তোগে আপার সম্ভাবনা আছে দেশের পর্যটন শিল্প খাতে, যদি আমরা এই অগণিত নারীকে কাজে লাগাই। ভাবছি কলম ফেলে এবার ওইসব মেয়ে মানুষের লাইসেন্সদারি দালাল হব। নিশ্চয়ই প্রণোদনা প্যাকেজ পাবো সংশ্লিষ্ট দপ্তর থেকে। কেমন একটা কবিতা! অসাধারণ, আসলে অসাধারণ একটা কবিতা। সামাজিক প্রেক্ষাপটে লেখা কবিতাটা আমি আবার পড়ছি। শেষ তিনটা স্তবকটা আমি আবার পড়ছি। ভাবছি কলম ফেলে এবার ওইসব মেয়ে মানুষের লাইসেন্সধারী দালাল হব। নিশ্চয়ই প্রণোদনা প্যাকেজ পাবো সংশ্লিষ্ট দপ্তর থেকে। চমৎকার লেখা, অসাধারণ লিখেছেন রাব্বানী সরকার। এই লেখাটাও পোস্ট করেছেন পার্বত্য কাব্য ভালো লাগা কবিতা হিসেবে পোস্ট করেছেন কবি শম্পা চট্টোপাধ্যায়, পরিচালক পার্বত্য কাব্য অনলাইন। দেখতে দেখতে বিরক্তি এসে যাচ্ছে সবার, সংখ্যা ছোট হচ্ছে। কারে দাও দাদামণি মিষ্টি হাসি রে বাবা, হাসি দিয়া মাত কইরা দিছে, তাই নাকি? যাই হোক, ধৈর্যচ্যুতি হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। সংখ্যা কমছে, লাইভ দেখার মানুষের সংখ্যা কমছে। জানি না, হয়তো বিরক্ত হচ্ছেন। আপনাদের এই কবিতা পড়ছি যেহেতু 26 তারিখের কবিতা নিয়ে আসছি। 26 তারিখের কবিতা নিয়ে আসছি। একলা। 26 তারিখের কবিতাটার নাম হচ্ছে একলা। লেখক হচ্ছে এবিএম সোহেল রশিদ। আমি ইভাল মাস আপাকে দেখছি না বোধহয়। ইভাল মাস আপাকে চলে গেলেন নাকি? হয়তো হচ্ছে না, আমার ধৈর্যচ্যুতি হচ্ছে না। ধন্যবাদ। আমি আসলে ফ্যান বন্ধ করার পর ঘামায় গেছি। ঘামায় গেছি খুব একটা। যাই হোক, পড়ছি। কবিতা হচ্ছে একলা। লেখক হচ্ছে এবিএম সোহেল রশিদ। গুণী একজন লেখক। এবিএম সোহেল রশিদ গুণী একজন লেখক, গুণী একজন সংগঠক। ওনার একটা সংগঠন আছেন, সাহিত্য সংগঠন আছেন। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যদিও আমার। তুমিও তো কম না দিদিমণি, নামটা এখনও মনে পড়ছে না। গুণী একজন লেখক, সব দিকে একজন বুদ্ধিজীবীর ছেলে উনি। ওনার যথেষ্ট অবদান বাংলাদেশে এবং বাংলা সাহিত্যে ওনার যথেষ্ট অবদান আছে। উনি একজন অভিনয় শিল্পীও। আমি পড়ছি এই শ্রদ্ধেয় ব্যক্তির লেখাটা আমি পড়ার চেষ্টা করছি। এই গুণী লেখকের লেখাটা আমি পড়ার চেষ্টা করছি। জানি না কতটুকু পড়তে পারবো, ওনার মতো করে আমি কতটুকু, ওনার ভাবনাটা আমি কতটুকু প্রকাশ করতে পারবো। এটা আমাদের 26 তারিখের ভালো লাগা কবিতা একলা, কলমে এবিএম সোহেল রশিদ। সময়ের খাম খুলে যাই সব ভুলে, যুবতীর কোণ তুলে পৃথিবী আছে ঝুলে। কিছুদিন প্রতিবেশিনীর জানালা উকি ঝুঁকি মারছিল, আমাকে নয় অন্য কাউকে আর চোখে দেখছিল। ওর চোখে কি জানি কি দুষ্টু প্রেমের হাতছানি কি, তার জল নাচ্ছানি কি আমাকে জাগিয়ে তুলছিল। হয়তো একলা থাকার ভীতি দোকলা হওয়ার বাড়ি বানাচ্ছিল। আচ্ছা, আমি কি প্রেমে পড়ি, নাকি প্রেম আমার উপরে পড়ে? আমি কি তাতেই ডুবে মরি, নাকি এভাবেই হাতে খড়ি? যদি এমন হয় মিথ্যে অজুহাতে তোমায় প্রত্যাখ্যানের চপেটাঘাতে জড়িয়ে যায় জীবনের সংঘাতে, তখনও কি ভেড়াবে না তরি?
তার চেয়ে ভালো পাথর কেটে তোমার একটা ভাস্কর্য গড়ি। অতপর বিরহের জলধি বুকের ভেতরে ছলতে ছলতে কুল ভাঙে, আবার কুল গড়ে। ভাবে না মনের অগ্রপশ্চাৎ, ভাবে না অপেক্ষার সিঁড়ি বেয়ে নেমে আসে সোনাবরণে মেয়ে। না বলা কথা বলতে যেয়ে দেখি দুজনার কতটা তফাৎ, তবু আশায় বাঁধি বুক, যদি ফিরে আসে সে আকম্মা। চমৎকার লেখা, সুন্দর লেখা, গুণী মানুষ, গুণী লেখাটাও তেমনই অসাধারণ একটা লেখা লিখেছে। আবৃত্তিটাও দুর্দান্ত হচ্ছে। ধন্যবাদ সবাইকে, দারুণ লেখা উপস্থাপন। রোকেয়া ম্যাডাম বলছে, অনামিকা করিম ম্যাডাম বলছে সুন্দর প্রকাশ। ধন্যবাদ ম্যাডাম, আপনি আসছেন। আপনি আশা করছি এই সবাই যার যার অবস্থানে ভালো আছি এবং সাবধানে থাকার চেষ্টা করব। আমি এ পর্যায়ে একটু কমেন্টগুলো দেখে আসতে চাই যতটুকু দেখা যায়। আমি যেহেতু 45 মিনিট ওভার হচ্ছে, 1 ঘন্টার বেশি সময় আমি নেব না, দেখি আমি যতটুকু কমেন্ট দেখতে পাই তাই করছি, একটু দেখার চেষ্টা করছি যেখান থেকে হোক। ফুজাইল ভাই বলছে, অর্ধেকটা পড়ে যদি সার কথা বোঝা যায় তবে পুরোটা পড়ার কোনো মানে নেই। মানে হয়, তাও ঠিক। আসলে হাত পাখা নিয়ে আসুন নাকি, আসবো নাকি বস? না না বস, আপনি যে লাইভটা ধৈর্য নিয়ে দেখছেন এতেই আমি কৃতজ্ঞ। হাত পাখা নিয়ে আসতে হবে না বস, বড্ড পরিশ্রম করছেন সব কিছু নিয়েই, সব কিছু মিলে। অসাধারণ আপনাদের ভালোবাসা আছে আমার প্রতি, আমি সেটা জানি। বড্ড দেরি হয়ে গেল, দারুণ অনুষ্ঠান চলছে। আজিজ নাসরিন বলছেন, কৃতজ্ঞতা ম্যাডাম আপনি আসছেন। শিমলি চৌধুরী, অসাধারণ লিখেন গুণী কবি সোহেল রশিদ। হ্যাঁ অবশ্যই, সোহেল রশিদ গুণী কবি। বোন হাজির, হ্যাঁ ইভালমাস আপা হাজির। হ্যাঁ ম্যাডাম, আপা আপনার দেখছি আপনার একটা কবিতা আমি পেয়েছি, দেখি আমি পড়তে পারি কিনা, শেষ অবধি আপাতত চেষ্টা করব। এসে গেছি প্রিয় কবি। ধন্যবাদ রোকেয়া ম্যাডাম, আপা শুভকামনা। কবি বনশ্রী বড়ুয়া বলছে, ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও শুভকামনা, আপনার প্রতিও শুভ রাত্রি। মিন্টু ভাই, আমার পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান সম্পাদক ভাই, আপনি কই দাদা? সুধাংশু শেখর বিশ্বাস, দাদা আপনি কই? গেলে গা তো হইল না দাদা, আপনি গেলেন কাকা? আপনার সাথে তো আমার একটু ঝগড়া আছেই দাদা। একলা কবিতাটা অসাধারণ লিখেন কবি AVM সোহেল রশিদ। হ্যাঁ সুন্দর প্রকাশ বলছে অনামিকা করিম ম্যাডাম। রোকেয়া আক্তার বলছে, দারুণ লেখা উপস্থাপনা, ধন্যবাদ ম্যাডাম। আবৃত্তিটাও দুর্দান্ত হচ্ছে, শিমলি চৌধুরী বলছে। আমি আবৃত্তি করছি না, আমি পাঠ করছি, জানি না কতটুকু হচ্ছে। সুন্দর কবিতা, বনশ্রী বড়ুয়া বলছেন, অসামান্য লেখাটির অনুপম পাঠ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ দাদা। তারপরে কি মিষ্টি হাসি রে বাবা, হাসি দিয়া, এটা হতো রিপ্লে করছে প্রাকৃতিক, তাই হয়তো কবি বলেন গোলাপের দিকে চেয়ে সুন্দর। এটা মুন্সী কবির ভাই বলছেন। বা সুন্দর কবিতা এবং আবৃত্তি দুটোই বলছেন আজিজ নাসরিন ম্যাডাম। মুগ্ধ হয়ে শুনেই যাচ্ছি, কে করবে কবি বাচিক নয়। না ভাই, ম্যাডাম আমি বাচিক নই, আমি পাঠক, আমি পাঠ করি। ঠিক বলেছ আপু, মুন্সী কবির ভাই বলছে, সুন্দর আবৃত্তি না সুমিতা গোস্বামী ম্যাডাম, পাঠ করছি। মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি, কেবলই কবি অসাধারণ একজন বাচিক শিল্পী কবি রাজা। ধন্যবাদ ম্যাডাম, আমি ভেজা না, আমি রাজা। যাই হোক, বলছে শিমলি চৌধুরী, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। বলছে মুন্সী কবির, পবিত্র রমজান মাসে কবি বেশ শুকিয়েছেন, এমনিতেই কবি আমাদের সকলের প্রিয়, দারুণ হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম। সুন্দর সাবলীল কবিতা পাঠ আজকের লাইভে আরও মন ছোঁয়া করে তুলেছে, শম্পা ম্যাডাম বললেন। তারপরে শ্রাবন্তী বড়ুয়া ম্যাডাম ওয়াচিংয়ে আছেন। কতজনের সাথে ঝগড়া করো? সুধাংশু শেখর দাদামণির সাথেও ঝগড়া? হ্যাঁ, সুধাংশু শেখর দাদামণি আমার ভালো লাগা মানুষগুলোর ভেতরে একজন, এবং ওনার সাথে আমার ঝগড়া হয়নি এখনও, তবে একটা ঝগড়া হবে, এটা নিশ্চিত। হ্যাঁ, ঝগড়া হতেই পারে, আমরা ঝগড়া করবো, আবার ভালো হয়ে যাব। যদিও উনি আমার বয়োজ্যেষ্ঠ খুব বড়, কিন্তু আমার মনে হয় যে এমন আপন মানুষ খুব কম আছে। উনি আমার খুব আপন। সিঁড়ির দিক নাকি বস, না উপরে কমেন্ট পড়ার জন্য? আমি উপর দিক থেকে পড়ে আসছি বস।
আগামীদের শুভেচ্ছা রইল বস, শুধু সুন্দর হাসিটুকু চাই। ধন্যবাদ বস, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা যতদিন আসছে নির্ঘাত এই হাসিটাও ততদিনই থাকবে। হাসিটা একদম কৃত্রিম নয়, আপনাদের ভালোবাসা যতটুকু বা আপনাদের ভালোবাসার হাসি এটা। আপনারা সঙ্গে থাকলে সব কিছুই সম্ভব। হাসি কেন, শুধু হাসি কেন বলছেন? আপনারা যারা পার্বত্য কাব্যের সাথে আছেন, পার্বত্য কাব্য পরিবারের সদস্য আছেন, আপনারা যদি সঙ্গে থাকেন, আপনারা যদি যদি সাথে থাকেন আমাদের আমরা একে পার্বত্য কাব্যে যারা আছি, আমরা পার্বত্য কাব্য পরিবার, আমরা একে অপরের পরিপূরক। সুতরাং আমরা যদি সবাই এক থাকি, আমাদের দ্বারা সব কিছুই সম্ভব। আগামীদের শুভেচ্ছা রইল বস। হ্যাঁ, আমি তোমাদের আচ্ছা ধন্যবাদ ম্যাডাম, তাই ডাইকেন। ধন্যবাদ, দাও দাও। হ্যাঁ, খুবই সুন্দর ব্যবহার ও উপস্থাপনায় মন কেড়ে নেওয়ার মতো একজন মানুষ তুমি। কৃতজ্ঞতা ম্যাডাম, আপনাদের ভালোবাসা সম্পূর্ণটাই। বলছি রোকেয়া ম্যাডাম, আমি তোমায় ভেদাভেদে ডাকবো। ঠিক আছে, কেন গো দিদিমণি বুঝিনি। ওটা আশিক ভাই আসছেন বোধহয়, ওয়াচিংয়ে আছেন, দেখা যাক। ফরিদ ভাইও আছেন ওয়াচিংয়ে, শুভেচ্ছা কবি বলছেন ফরিদ ভাই। রাজা ভাই, দেরিতে হলেও স্বাগতম, শুভেচ্ছা শতত। কৃতজ্ঞতা ভাই, আমি খুব খুশি হলাম আপনাকে দেখতে পেয়ে। এতক্ষণে বুঝি আপনিও তোমার আপন ঝগড়া করে বলছে শিমলি চৌধুরী ম্যাডাম। ঝগড়া তো ভালোবাসা মানুষের সাথেই হয়। একদম সত্যি বলেছেন ম্যাডাম। আমার তো মানুষ, তাই না বুবুনি? হ্যাঁ তাই, অবশ্যই আপনারা মানুষ, আমিও তোমাদেরই ভেদা। যাই হোক, আমি ভালোবাসি বস, অবশ্যই আমিও সবাইকে ভালোবাসি। বলছে সোহেল। তারপরে ইমরানুল ইসলাম বলছে অভিনন্দন ভাই। আমি কবিতায় চলে যাই। শিমলি তুমি দেখো, কবির হাসি, কথা, আলোচনা, ব্যবহার বলা কি চায়। যাই হোক, ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। সুমিতা গোস্বামী ম্যাডাম বলছেন আপনাকেও ম্যাডাম, যেভাবে খুশি ডাকো। আচ্ছা ধন্যবাদ, আমি কবিতায় চলে যাই। অনেক কমেন্ট হয়তো নিচে, শেষ কমেন্ট। আহা, একদম প্রেমে পড়ে যাচ্ছি বস। অসংখ্য ধন্যবাদ বস, সুন্দর উপস্থাপনা। জেসমিন বিনতে আমির জেলি। আহারে, গরমে আমাদের রাজা ভাইয়ের কষ্ট হচ্ছে, একটু ফ্যান ছাড়ুক, শব্দ সয়ে নেব আমরা। শব্দটা আসলে কণ্ঠটাকে বা বিরক্তিকর হয়, তাই হয়তো। আসলে এটাও তো একটা বদ্ধ ঘর, জানালা দরজা সব বন্ধ, বুঝতেই পারছেন, একটা আবাসিক। আচ্ছা যাই হোক, আমি ছিলাম 26 তারিখের কবিতাটায়, আমি 27 তারিখের কবিতাটা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে যদি কোনো একদিন, কলমে বি আর শোয়েব। যদি কোনো একদিন, কলমে হ্যাঁ সুমিতা গোস্বামী ম্যাডাম, অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল। আপনারা পার্বত্য কাব্যের পাশে আছেন, তো বিধায় তো পার্বত্য কাব্য এখনও সক্রিয়, আপনাদের ভালোবাসায় চলছে। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসাটা, যেমন ভালোবাসা আছে পার্বত্য কাব্যের প্রতি, এটা সব সময়ের জন্য থাকবে। পার্বত্য কাব্য যতদিন থাকবে এবং আপনাদের ভালোবাসা যতদিন পার্বত্য কাব্যের সাথে আছে, ইনশাআল্লাহ পার্বত্য কাব্য ততদিন আপনাদের বা ততদিন পর্যন্তই থাকবে, ততদিন পর্যন্তই টিকে থাকবে। ধন্যবাদ সবাইকে। আমি পড়ছি, আবার কবিতায় চলে যাচ্ছি। যদি কোনো একদিন, কলমে কবি বি আর শোয়েব ভাই আসেন কিনা জানি না, একটা সুন্দর কবিতা পড়ছি। যদি কোনো একদিন দেখা হয়ে যায় বিক্ষোভে সমাবেশে, অধিকার আদায়ের তুমুল লড়াইয়ে, কিংবা মিছিলে মুখোমুখি দুজন, আধিপত্য ভুলে অবনত শিরে বলে দেব তোমায়, বলে দেব ভালোবাসি। আবার পড়ছি। যদি কোনো দিন দেখা হয়ে যায় বিক্ষোভে সমাবেশে, অধিকার আদায়ের তুমুল লড়াইয়ে, কিংবা মিছিলে দুজন মুখোমুখি, আধিপত্য ভুলে অবনত শিরে বলে দিব তোমায়, বলে দেব ভালোবাসি। রাষ্ট্রিকা উত্তাল মিছিলে, প্লেকার্ড পোস্টারে, স্লোগানে ধ্বনিত হবে তোমার নাম। যদি কোনো একদিন বাজেট পাশের জাতীয় অধিবেশনে আমার ভাষণের সময় নির্ধারণ করা হয়, গোটা জাতির কাছে ভাষণের প্রত্যেক স্তবকে তোমাকেই চাইব। তার বিনিময়ে নির্বাচিত এলাকার গ্রামগঞ্জে, অলিতে গলিতে পৌঁছে দেব নাগরিক সুনিশ্চিত অধিকার। যদি কোনো দিন বিরোধী দলের কুচক্রে শুরু হয় অসহযোগ আন্দোলন, পরাজয়ের বিষ পান করে শত অভিযোগ মেনে নিয়ে তোমায় নিয়ে দেশান্তরিত হব।
জনসচেতনতা বৃদ্ধির প্রয়াসে তোমার হাতে হাত রেখে আগামী প্রজন্মের অনাগত ব্রণের সংবিধানে 1 নম্বর অনুচ্ছেদে লিখে দেব, বারুদের প্রেমের দুর্বিসহ পৃথিবী, তাই যুদ্ধ হোক গোলাপে গোলাপে। অসাধারণ একটা কবিতা। কবিতাটা আমি আরেকবার পড়ছি, শোনেন। আমার খুব ভালো লেগেছে কবিতাটা। সবার কবিতাই ভালো, কিন্তু এই কবিতাটা আমার একটু ভালো লেগেছে। কবিতার নাম হচ্ছে যদি কোনো একদিন। কবি হচ্ছে B.R. শোয়েব। যদি কোনো একদিন দেখা হয়ে যায় বিক্ষোভ সমাবেশে, অধিকার আদায়ের তুমুল লড়াইয়ে, কিংবা মিছিলে মুখোমুখি দুজন, আধিপত্য তুলে অবনত শিরে বলে দেব তোমায়, বলবো ভালোবাসি। রাষ্ট্রিকার উত্তাল মিছিলে, প্লেকার্ড পোস্টারে, স্লোগানে ধ্বনিত হবে তোমার নাম। যদি কোনো দিন বাজেট পাশের জাতীয় অধিবেশনে আমার ভাষণের সময় নির্ধারণ করা হয়, গোটা জাতির কাছে ভাষণের প্রত্যেক স্তবকে তোমাকেই চাইব। তার বিনিময়ে নির্যাতিত এলাকার গ্রামে গঞ্জে অলিতে গলিতে পৌঁছে দেব নাগরিকের সুনিশ্চিত অধিকার। যদি কোনো দিন বিরোধী দলের কুচক্রে শুরু হয় অসহযোগ আন্দোলন, পরাজয়ের বিষ পান করে শত অভিযোগ মেনে নিয়ে তোমায় নিয়ে দেশান্তরিত হব। জনসচেতনতা বৃদ্ধির প্রয়াসে তোমার হাতে হাত রেখে আগামী প্রজন্মের অনাগত ব্রণের সংবিধানে 1 নম্বর অনুচ্ছেদে লিখে দেব, বারুদের প্রেমে দুর্বিসহ পৃথিবী, তাই যুদ্ধ হোক গোলাপে গোলাপে। গোলাপে গোলাপে যুদ্ধের কথা বলেছেন কবি, বারুদে নয়। অসাধারণ একটা কবিতা। যদি কোনো B.R. শোয়েব ভাইয়ের সাথে আমি ততটা পরিচিত নয়, লেখার সাথে পরিচিত নয় শোয়েব ভাইয়ের সাথে। হয়তো শোয়েব ভাই পার্বত্য কাব্যের নতুন সদস্য। তবে লেখাটা পড়ে আমার খুব ভালো লাগলো। আসলে লেখা এমনই হওয়া চাই। লেখা অসাধারণ একটা লেখা লিখেছেন, সবাই চমৎকার লেখা লিখেছেন। কারণ অনেকগুলো লেখা থেকে বাছাই করে পার্বত্য কাব্য ভালো লাগা কবিতা করা হয়, সবাই ভালো লেখেন। তবে এই যদি কোনো একদিন কবিতাটা আমার কাছে অসাধারণ লাগলো। কৃতজ্ঞতা সবার প্রতি যারা লাইভ দেখছেন। এটা ছিল 27 তারিখের কবিতা প্রায় শেষ হয়ে এসেছে। আমার কাছে আর 3টা কবিতা আছে, একদম মুছে দেওয়া যায় না, তবে ঘৃণাও পুরোপুরি করা যায় না। 27 তারিখের কবিতা পড়লাম, আমি 28 তারিখের কবিতাতে যাই। আপনাদের ধৈর্যচ্যুতি হচ্ছে আমি বুঝতে পারছি, কারণ রূপা বর্মন খুব সুন্দর আবৃত্তি। হ্যাঁ রূপা বর্মন ম্যাডাম, আমি জানি না আবৃত্তি করছি সুন্দর হচ্ছে কিনা, তবে আমি পাঠ করছি এটা বলতে পারি। যদি আপনাদের ভালো লাগে এতেই আমি ধন্য। আসলে গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। হ্যাঁ, একটা কোথায় যেন বাংলা সিনেমার একটা ডায়লগ বোধহয় না, কোথায় যেন একটা শুনেছিলাম না, ফুলকে যে ভালোবাসে সে মানুষ খুন করতে পারে না, যে ফুল ভালোবাসে সে মানুষ খুন করতে পারে না। হ্যাঁ, এটা সম্ভবত একটা সিনেমার ডায়লগ। একসময় খুব সিনেমা দেখতাম, তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, এবং প্রেম প্রীতির সিনেমা খুব একটা দেখতাম না। আমার কিশোর বয়সে যখন আমি সিনেমা দেখতাম তখন সব সিনেমা দেখতাম, মানে কি বলে, খুব মারামারি যেসব সিনেমাতে হয় সেই সব সিনেমা দেখতাম। এবং আপনারা নিশ্চয় চিনবেন বাংলাদেশের একজন নায়ক রুবেল। আমার মনে হয় রুবেলের 95%টা ছবি, ওনার যত ছবি আছে 95টা ছবি আমার দেখা। খুব মারামারি দেখতাম আর কি। হ্যাঁ, কিছু তো বুঝতাম না, শুধু মারামারি হোক চলুক, মারামারি চলুক, খুব মারামারি দেখতাম। অ্যাকশন, খুব মারামারির ছবি দেখতাম। ভালোবাসার ছবি তত দেখা হয় নাই, 2-একটা দেখিনি যে একদম তা না, খুব দেখছি। যাই হোক, পড়ছি 28 তারিখের কবিতা, প্রেম স্বপ্ন। রিপন বর্মনের লেখা এটা, প্রেম স্বপ্ন। আরে আমি তো আসলে শেষের লেখাগুলোর যারা পোস্ট করছে সে নামগুলো বলতে ভুলে গিয়েছি, অনেকজনের নামই বলিনি। রিপন বর্মনের লেখা প্রেম স্বপ্ন।
28 তারিখের ভালো লাগা কবিতা। বহুদিনের শখ যাব সমুদ্র স্নানে, শান্ত সুবিশাল জলাধিপতির বুকে পাঁজর ছুঁয়ে সোনালি ভরে, ওই নীলিমার ঠোঁটের কোণে লাল বর্ণের অর্ধবৃত্তের সাক্ষী হব। প্রকৃতির রূপ রসের সুধা হুইস্কির মতো পান করব বোতলে বোতলে। হারাবো সৌন্দর্যের সুদীর্ঘ সমুদ্র তটে, সুশৃঙ্খল মুক্ত বাতাস আর জলের চুম্বনের স্ফুলিঙ্গের উপর আলোর রশ্মির ধ্রুপদ নৃত্যের ঝংকারে হৃদয়ে এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি মিলবে। সমুদ্র তটের প্রেমের মিষ্টি রসে ভেজা বালির বুকে ভালোবাসার চিহ্ন এঁকে দেব মায়াবী স্পর্শে। ঢেউয়ে ভাসিয়ে আনা শঙ্খ আমায় ডেকে ডেকে বলবে, ঠোঁটের স্পর্শে প্রেমের ফুয়ে সুর তুলে দাও আমার জড় দেহে। দিনের শেষে ক্লান্ত আমায় ওই নীলাভ আকাশ সমুদ্র হেলে বহুবার আমায় বুলাবে হাত। বহুদিনের শখ যাব আমি সমুদ্র স্নানে, দরকার নেই অত সব, তোমার হাসি মাখা মুখই আমার তীর্থ স্নান। সমুদ্র স্নান স্বপ্নের সূর্যোদয়, ঢেউয়ের মাঝে ধ্রুপদ নৃত্য। পবিত্র শঙ্খধ্বনির সুরে সমুদ্র তটের ভালোবাসার চিহ্ন, প্রেমের রং তুলিতে এঁকে দেব মনের প্রতিটি কোণে। পবিত্র শঙ্খের ধ্বনির সুরে সমুদ্র তটের ভালোবাসার চিহ্ন, প্রেমের রং তুলিতে এঁকে দেব মনের প্রতিটি কোণে। চমৎকার একটা লেখা। এই লেখাটা রিপন বর্মনের লেখা। এটা 28 তারিখের ভালো লাগা কবিতা, এবং এই কবিতাটা ভালো লাগা কবিতা হিসেবে পোস্ট করেছে কবি জুলহাস কবির, পরিচালক পার্বত্য কাব্য অনলাইন। পড়ছি 29 তারিখের কবিতা, মহারণের জয়রথ। হ্যাঁ, রূপা রূপা নামটা আসলে রূপা বর্মন, হ্যাঁ, মায়াবী কবিতা। ধন্যবাদ ম্যাডাম, সুন্দর একটা কবিতা, খুব সাবলীলভাবে রচিত কবিতা। হ্যাঁ, অনাধি রঞ্জন বড়ুয়া দাদা ওয়াচিংয়ে আছেন, হয়তো দেখছেন। পড়ছি 29 তারিখের ভালো লাগা কবিতা। কবিতার নাম মহারণের জয়রথ। কলমে আমিনুল হক জাহাঙ্গীর। জানি না জাহাঙ্গীর ভাই আছেন কিনা, দেখছেন কিনা। আমিনুল হক জাহাঙ্গীর। আগুনে পড়ে তবে খাঁটি হয় সোনা, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ জীবন। কষ্টের আঘাতে ভেঙে পড়ব না, তবেই তো জয়ী হবে লড়াকু এ মন। বন্ধুর পথে চলা সংগ্রামী প্রহর, অতন্ত প্রহরীর চোখ ক্ষুরধার। অশান্ত হৃদয়ে বয়ে চলা ঝড়, পেরিয়ে যায় মাঠ ঘাট ও পাহাড়। এগিয়ে যেতে যেতে দৃঢ় হয় শপথ, বাধাহীন ধেয়ে চলা সূর্য কিরণ। কারেন্ট চলে গিয়েছে। একটু অপেক্ষা করে আসি কিনা। ওনারা জেনারেটর অন করছে, দেখি আলো পাই কিনা। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, চলে এসছে, জেনারেটর চলছে। আমি তো মনে করেছিলাম কি আপনার লাইনটাই বিচ্ছিন্ন হলো কিনা। কারেন্ট চলে গিয়েছে। আবার পড়ছি কবিতাটা। ও, জেনারেটর তো একটা, জেনারেটরের লাইট একটাই জ্বলছে, এখানে লাইট বেশি নেই। তাহলে আবার পড়ছি মহারণের জয়রথ। আগুনে পুড়ে তবে খাঁটি হয় সোনা, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ জীবন।
কষ্টের আঘাতে ভেঙে পড়ব না, তবেই তো জয়ী হবে লড়াকু মন। বন্ধুর পথে চলা সংগ্রামী প্রহর, অতন্ত প্রহরীর চোখ ক্ষুরোধার, অশান্ত হৃদয়ে বয়ে চলা ঝড়, পেরিয়ে যায় মাঠ ঘাট ও পাহাড়। এগিয়ে যেতে যেতে দৃঢ় হয় শপথ, বাধাহীন ধেয়ে চলা সূর্য কিরণ, দূষিত এ ধরণীর ধূলিকণা পথ, পথিকের পদাভারে কাপে সমীরণ। মহারণে থাকে যদি লক্ষ্য স্থির, কোনো বাধা থাকে না তো বাধা সুনবীর। দুর্বার গতিতে ধেয়ে চলা বীর, ঢেউ বুকে ফুঁসে ওঠে ক্ষুব্ধ নদীর। হার মানা লড়াইয়ে লড়ে যদি কেউ, লড়াকু নয় কেহ যতই লড়ুক। জলেতেই মিশে রয়েছে কত শত ঢেউ, ভাঙে না তীর যতই আস্তে পড়ুক। শুরু হয়ে গেছে আজি মহাসংগ্রাম, ভয় কেন মিছে তবে ময়দানে নেমে। ললাটেই লিখে নাও বিজয়ীর নাম, জয়রথ কিছুতেই যাবে না তো থেমে। চমৎকার একটা লেখা। আমি 6 জনকে দেখতে পাচ্ছি, 6 জন আছেন আপনারা। জানি না মহারণের জয়রথ জাহাঙ্গীর আমিনুল ইসলাম জাহাঙ্গীর ভাই শুনলেন কিনা লেখাটা। চেষ্টা করেছি আমি আমার মতো করে পড়তে। যারা আপনি আসেন কিনা, শুনলেন কিনা কবিতাটা, চমৎকার একটা কবিতা। এটা ছিল আমাদের 29 তারিখের ভালো লাগা কবিতাটা। আমার শেষ কবিতাটা আছে সাথে। আপনারা তো সবাই যেতে যেতে সবাই চলে গেছে, 6 জন অবশিষ্ট আছেন আপনারা, আমি দেখতে পাচ্ছি। বিরক্তি হচ্ছেন, আমি বুঝতে পারছি সবার ধৈর্যচ্যুতি হচ্ছে। এখানে 6 জনকে দেখা যাচ্ছে, আমি সবার ফেস দেখছি, ক্যামেরাতে আমার উপরে দেখা যাচ্ছে কারা কারা আছেন। বাকিরা কেন নাই আসলে বুঝতে পারছি না। আমি কমেন্টে একটু যদি কমেন্টে যাই তাহলে আরেকটা কবিতা আছে, ওটা পড়েই আমি শেষ করে দেব। মুন্সি কবির ভাই লিখছেন, তুমি তো আর এক ধাপ এগিয়ে বুবুনি, তাই তো দুই বাংলায় আজ। ধন্যবাদ ভাই। বা ভালোবাসার চিহ্ন এঁকে দেব। ধন্যবাদ। শিমলি চৌধুরী বলছে বা ভালোবাসার চিহ্ন এঁকে দেবো। রিপিট। ফোজাইল কোথায় বলছে। রূপা বর্মন বলছে খুব মায়াবী কবিতা। ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম, তাই খুব সাবলীল রচিত কবিতা। ধন্যবাদ নান্টুদা বলছেন। তারপরে কৃতজ্ঞতা দাদামণি বলছে বা মুন্সি কবির ভাইকে শিমলি চৌধুরী। বা ভালোবাসার চিহ্ন এঁকে দেবো বা ভাইবা লই বলছে শিমলি চৌধুরী। তারপরে রিপন বর্মন, খুব ভালো হচ্ছে দাদা, আপনার লেখাটা পড়ছি বোধহয়, আপনি শুনলেন কিনা আমি আপনার লেখাটা পড়া হয়েছে দাদা। কিছু বুঝতে পারছি না, ভারী মনে হয় আজ ইফতারের জিলাপি বেশি খাইয়া দিয়েছে। কেন ভাই, আমার কথা বোঝা যাচ্ছে না বুঝি? বলেন, আবৃত্তি করছেন না, আপনার পাঠ করাকে কি বলবো? তবে ভালো আবৃত্তি করছেন, তারপরে বলবো। ধন্যবাদ ম্যাডাম, কৃতজ্ঞতা। আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা, এটা এই রে কারেন্ট চলে গেছে। একদম অত্যন্ত সুন্দর লেখা, অবশ্যই সুন্দর লেখা। নান্টুদা বলছে মোবাইলের স্ক্রল করে টর্চ জ্বালাও বলছে শিমলি চৌধুরী। কিল্লাই বলছে শিমলি চৌধুরী। কিছু বুঝতে পারছি না ভাবি মনে হয়। দেখছো না কি মধুর হাসি? রাজ ভাই, ফুদাইল ভাই কি বলছেন? যত শুনি ততই মুগ্ধ হই। ধন্যবাদ, কৃতজ্ঞতা বলছে শিমলি চৌধুরী। আমিও আছি। ধন্যবাদ ম্যাডাম, আমি থাকবো শেষ অবধি। ধন্যবাদ ম্যাডাম। না, বিরক্তি হচ্ছি না বলছে সমিতা গোস্বামী। ধন্যবাদ ম্যাডাম, এটা আপনাদের ভালোবাসা। আপনারা যে বিরক্তি হচ্ছেন না। আজিজ নাসরিন, আমরা আছি দা ভাই। হ্যাঁ আপা, আপনি আছেন, আপনাদের ভালোবাসা এটা, আপনারা আছেন, শুনছেন। না স্যার নাই বস, শেষ পর্যন্ত পাঠ করিয়েই ছাড়ব। অবশ্যই কেউ না থাকলেও আমাকে পাঠ করতে হবে, যেহেতু এটা একটা দায়বদ্ধতাও গ্রুপের পক্ষ থেকে। 15 দিনের পাক্ষিকের কবিতাগুলো নিয়ে আসছি। যদি কেউ না থাকেও তারপরেও আমাকে পাঠ করতে হবে, এটা একটা নিয়ম, গ্রুপের নিয়ম। গ্রুপ তো সার্বজনীন, ব্যক্তি না, গ্রুপ হচ্ছে সার্বজনীন। সুতরাং গ্রুপের নিয়মেই চলবে, তাই না? ধন্যবাদ। আহারে হাসি রে বলছে শিমলি চৌধুরী। এই হাসিটা আমলান থাকুক আজীবন, এটাই চাই। ধন্যবাদ ম্যাডাম, দোয়া করবেন। বিজ্ঞাপন না দাদা, আমি
না, তা করছি না, ধন্যবাদ। আমি শেষ কবিতাটা পড়ছি, আপনারা ধৈর্য হারা হবেন না, শেষ পর্যায়ে চলে আসছি। এরপর এরপর ইভা আলমাস ম্যাডামের একটা কবিতা আছে, পড়ার চেষ্টা করব। আমি আগে এই কবিতাগুলো শেষ করি, তারপরে দেখছি। 30 তারিখের কবিতা, শেষ কবিতাটা, এটা পার্বত্য কাব্য বা পাক্ষিক লাইভের আজকের শেষ কবিতাটা, 30 তারিখের কবিতা। চিত্রকল্প আঁকি কবিতার নাম। নান্টুদা, চিত্রকল্প আঁকি, জি.এম. রুহুল আমিন, লেখক জি.এম. রুহুল আমিন। এক পৃথিবী ভালোবাসা অন্তরে জমা, সঞ্চিত স্বপ্ন জড়ো আকাশে বাতাসে, সুবাস হারাবে কি শপথের ফুলমালা, সুতো এগাথা অন্তরের কথা সে। মৃত্তিকা চেয়ে থাকে মেঘের আশায়, একটু খোঁজে ভালোবাসার নির্যাস, উর্বর দেহ জুড়ে কুসুমিত শোভাতার, প্রচ্ছদ পটে আঁকে দূরের আকাশ। বুকের গভীরে বাজে স্বপ্নের বীণ, ঝংকারে সুধা ভরা সুরভিত মধুর, তটিনীর কল্লোলে দক্ষিণা বাতাস তোলে যেন অবিরত নূপুরের সুর। কম্পিত ওষ্ঠাধর কি যেন কি বলে, আমি যে বুঝি তার নীরব উচ্চারণ, চোখের পাতায় স্বপ্ন দিন গনে, অপেক্ষা ফুরাবে আসবে সেক্ষণ। অন্তরে মন্দাকিনীর ফাল্গু ধারা বয়, অমিত প্রেম জাগে জোয়ারের জলে, উদ্যানে নিরন্তন পরাজিত ফুটে, নিত্য বসন্তে পাখি পায় প্রাণ গায়ে প্রাণ খুলে। সুরভিত মঞ্জুল জ্যোৎস্না ভেজা রাত, উৎসবের আমেজে রোমাঞ্চিত প্রাণ, সহস্র ফুলের বাসে রঙিন ফুল সজ্জা, উপচে পড়ে কামনার নিরন্তর ঘ্রাণ। নীড়ের স্বপ্নে বিভোর মুগ্ধ দুটি প্রাণ, মিলনের অভিলাষে বিহবল আখি, ভালোবাসার দীপশিখা অন্তরে জ্বলে, কবিতার মতো করে চিত্রকল্প আঁকে। শেষ চাল্লান আবার পড়ছি। নীড়ের স্বপ্নে বিভোর মুগ্ধ দুটি প্রাণ, মিলনের অভিলাষে বিহবল আখি, ভালোবাসার দীপশিখা অন্তরে জ্বলে, কবিতার মতো করে চিত্রকল্প আঁকি। ধন্যবাদ। শেষ হলো পার্বত্য কাব্য পাক্ষিক লাইভের শেষ 15 দিনের লেখা, বা মানে 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত শেষ 15 দিনের লেখা আমাদের শেষ হয়েছে। আমরা আগামী পাক্ষিক লাইভ যদি শনি রবিবার, যদি 15 তারিখ যদি শনি রবিবার না পড়ে, তাহলে 15 তারিখ 16 তারিখ হবে, কিংবা 15 তারিখ যদি শনি রবিবার পড়ে যায় তাহলে 17 তারিখ হবে, আগামী পাক্ষিক লাইভ হবে। অবশ্যই আগামী সবাই পাক্ষিক লাইভে দেখার আমন্ত্রণ জানালাম অগ্রিম। আমি একটা কবিতা আছে ইভা আলমাস আপার, দেখি কবিতাটা পড়তে পারি কিনা, তারপরে সবার কমেন্টগুলো আরেকবার পড়ে আমি লাইভটা শেষ করে দেব। এতক্ষণ ধৈর্য নিয়ে সবাই শুনলেন, দেখলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি পার্বত্য কাব্যের পক্ষ থেকে। আমি ইভা আলমাস আপার কবিতাটা ইনবক্স থেকে পড়ার চেষ্টা করছি। আমি আপনাদের কাউকে দেখছি না, আপনারা হয়তো আমাকে দেখছেন, যেহেতু আমি ওটা এই ইনবক্সটা ওপেন করেছি। আসলে মেসেঞ্জারের লেখাগুলার লাইনগুলো ভেঙে যায়, তো যার জন্য জানি না আপার লেখাটা আমি আপার মতন করে আপার পড়তে পারবো কি না। তারপরে পড়ছি যতটা সম্ভব, আমি চেষ্টা করছি। আট পৌড়ে ভাঙন, ইভা আলমাস আপার লেখা। নদী আর নারী তীর ভেঙে তীরে ওঠে, ভাঙনের শব্দে আটকে ওঠে জলের উঠোন। তীর তীর করে খোঁজে শুধু ওপারের আশ্রয়, কত কিছুই ভাঙে, যেমন কাজ ভাঙে, চীনামাটির বাসন ভাঙে, গাছ, শুকনো ডাল পাতা, এমনকি শখের কাচের চুড়িও ভাঙে। ভাঙতে ভাঙতে এক সময় মানবের কপালও ভাঙে, তবে শব্দহীন। কপাল ভাঙার শব্দ কেউ শোনে না, শুনতেও চায় না, শুধু ফাটল দিয়ে ফিনকির মতো গড়িয়ে পড়ে পুষে রাখা সুখ, আর ছুতে চায় প্রেম। কত কিছুই তো নীরবে ভেঙে যাচ্ছে চুরমার হয়ে, কেই বা শুনে তার কান্না।
তুমিও শোনোনি আমাদের প্রেম ভেঙে যাবার শব্দ, নিঃশব্দ চিৎকার আমিও শুনিনি। তবে কান্না শুনে ভেঙে যাবার মর্মান্তিক শব্দগুলো ওরা কারা? তবে কারা শুনে ভেঙে যাবার মর্মান্তিক শব্দগুলো ওরা কারা? সুন্দর লেখা। ইভা আলমাস তো অবশ্যই অসাধারণ লেখেন, সবসময় ইভা আলমাস আপা সুন্দর লেখেন, এটা বলার অপেক্ষা রাখে না। ইভা আলমাস আপার লেখা খুব সুন্দর। আমি হয়তো লেখাটা ভালোভাবে পড়তে পারলাম না, আরেকবার পড়তে ইচ্ছা করছে, আমি আরেকবার পড়ছি ইভা আলমাস আপার লেখাটা। আসলে নদী আর নারী তীর ভেঙে তীরে ওঠে, ভাঙনের শব্দে আটকে ওঠে জলের উঠোন। বিরতি করে খোঁজে শুধু ওপারে আশ্রয়। কত কিছুই ভাঙে, যেমন কাঁচ ভাঙে, চীনামাটির বাসন ভাঙে গাছ, শুকনো ডাল পাতা, এমনকি শখের কাচের চুড়িও ভাঙে। ভাঙতে ভাঙতে একসময় মানবের কপালও ভাঙে, তবে শব্দহীন। কপাল ভাঙার শব্দ কেউ শোনে না, শুনতে চায় না, শুধু ফাটল দিয়ে ফিনকির মতো গড়িয়ে পড়া পুষে রাখা সুখ আর ছুতে চায় প্রেম। কত কিছুই তো নীরবে ভেঙে যাচ্ছে চুরমার হয়ে, কে বা শোনে তার কান্না? তুমিও শোনোনি আমার প্রেম ভেঙে যাবার শব্দ, নিঃশব্দ চিৎকার আমিও শুনিনি। তবে কারা শুনে ভেঙে যাবার মর্মান্তিক শব্দগুলো? ওরা কারা? ওদের ভিতর আমি একজন আপা। ওদের ভেতরে আমি একজন। যাক, আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে শুনলেন, আমার সঙ্গে ছিলেন প্রায় 1 ঘন্টা। ও বাবা, 1 ঘন্টা 16 মিনিট অতিক্রম হচ্ছে। আমি আর কারো ধৈর্যচ্যুতি করতে চাই না, আমি বিদায় নেব। আমি কমেন্টগুলো আর একবার পড়ে নেই। আর ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপা, আজিজ নাসরিন আপা, কৃতজ্ঞতা। ওদের ভেতরে আমিও একজন। ধন্যবাদ ম্যাডাম, আপনিও একজন। যাই হোক, আমি দু একটা কথা বলছি, সেটা হচ্ছে যে নাকি বিরক্তি হচ্ছে না আপনার? আচ্ছা থাক, আবার কোনো দিন লাইভে আসলে হয়তো বিস্তারিত আলোচনা হবে। যেহেতু কমেন্টে আপনারা ছিলেন, দেখি আপনাদের কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করি, তারপর আমি শেষ করছি আজকের লাইভ। আমিও আছি সাথে। রিপন বর্মন বলছেন, তারপরে রূপা বর্মন বলছেন, অভিনন্দন কবি আপনাকে, তার সাথে পাঠককেও। আপনাকে অভিনন্দন ম্যাডাম, আপনি সাথে ছিলেন। গোলাপের কাঁটা আছে কিন্তু কই যুদ্ধ বারুদ থেকে, তাই নাকি বলছে শিমলি চৌধুরী। তুমি তো আর এক ধাপ এগিয়ে বলছে, এটা পড়েছিলাম বোধহয়, এসব কমেন্ট পড়া হয়েছিল সম্ভবত, কিছু বুঝতে পারছি না, ভাবি মনে হয় এইসব কমেন্টও পড়া হয়েছিল, এগুলো পড়েছি। হাসিটা আমলান থাকুক পড়েছি, এসব কমেন্টও পড়েছি, এগুলো পড়েছি। আমি দেখি নিচের দিয়ে যাই, নতুন কোনো কমেন্ট পাই কিনা। বলার অপেক্ষা রাখে না আমাদের ভালোবাসার পার্বত্য কাব্য, একদম। বা এক পৃথিবী ভালোবাসা, আমাদের ভালোবাসার পার্বত্য কাব্য। গুবুর উপলব্ধি ইভা আপুর লেখায় আবৃত্তিও সেই রকম করেছো, একদম মন ছুঁয়ে যায়। ধন্যবাদ। বাহ, অপূর্ব। এবা আপুর লেখা বরাবরই হৃদয়ে জায়গা করে নেয়। হ্যাঁ, একদম। বা এক পৃথিবী ভালোবাসা অন্তরে, ফোজাইল ভালোবাসার পার্বত্য কাব্য লাইনটা নিলয়বাবুর সৃষ্টি হতেই পারে ম্যাডাম, এই নিয়ে তো বিতর্ক করার কিচ্ছু নাই। হ্যাঁ, ধন্যবাদ। দারুণ সুন্দর লাইভ উপভোগ করলাম, শুভরাত্রি। সত্যি একদম কপাল ভাঙার শব্দ আর হৃদয় ভাঙার শব্দ কেউ শোনে না, একদম তাই, কেউ শোনে না। দারুণ সুন্দর লাইভ উপভোগ করলাম বলছে মুন্সি কবির ভাই, শুভরাত্রি ভাই। অভিনন্দন আপু, অভিনন্দন পৌঁছে দিলাম আপুর কাছে। ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করছি। আজিজ নাজনীন আপা, আপনাকেও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওদের ভিতরে আমিও একজন। ধন্যবাদ ম্যাডাম, আপনিও একজন। বা এক পৃথিবী ভালোবাসা অন্তরে জমা। নিলয়বাবু, কি তবে আমাদের ভালোবাসার বাহিরে? প্রশ্নটা যথাযথ।
এক পৃথিবী, একদম একদম একদম। শব্দ কিসের? ধান ভাঙনের নাকি বস? না না, পাশের রুমে হয়তো কেউ ফ্যান চালাচ্ছে, বোঝেনি তো, ফ্যানের শব্দ। পাশের রুমে কেউ ফ্যান চালাচ্ছে, ফ্যানের শব্দ, রুমের ভিতরে ফ্যান শব্দ না। শব্দ কিসের? রান্নাঘরের। হা হা হা, হাসছেন। তারপরে সবাই ঐক্যের মাঝেই থাকবেন। একদম দাদা। কে বিতর্ক করেছে? কেউ করেনি। এখানে বিতর্কের কি দেখলেন? কিচ্ছু দেখিনি। এই, ধন্যবাদ সবাইকে। ভালো লাগলো আপনারা যারা সঙ্গ দিলেন, এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখলেন। আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো সবকটা সবকটা। আমি অনেকক্ষণ আগে মজো মজো ছিলাম, ঠান্ডা খেতে পারিনি আসলে। হ্যাঁ, তো আপনারা যে যার যার অবস্থানে ভালো থাকবেন। করোনাকালীন সময় চলছে, জানি না আসলে সবাই পোস্ট করছে, আমি লাইভে এসেই বলছি, যদি বেঁচে না থাকি আর, যদি বেঁচে না থাকি আর, পৃথিবীর যে পরিস্থিতি কে কখন চলে যায় বলা তো যায় না। যদি বেঁচে না থাকি, কোনো দিন সকালবেলা যদি দেখেন যে আমার ইনবক্স, আমার মেসেঞ্জারের সবুজ বাতিটা আর জ্বলছে না, আমাকে সবাই ক্ষমা করে দেবেন। যার যার অবস্থান থেকে, জানি না, মানুষ মাত্রই ভুল। ভুল তো মানুষের হতেই পারে, তাই না? মানুষই ভুল করে, ফেরেশতারা তো ভুল করে না, মানুষই ভুল করে। ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়। তো ভুল ভ্রান্তি মানুষের ভেতর থাকতে পারে। যদি আমারও তেমন কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে, আপনাদের কাছে ধরা পড়ে আমার তেমন খুব ভুল, আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এবং যদি মনে করেন এমন কোনো ভুল আমার আছে, প্লিজ একটা অনুরোধ আপনাদের করছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা অনুরোধ করছি। দেখেন, যদি আমার কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে, আমি আসলে যে ভুল শুধরে দেওয়ার সুযোগ করে দেয় তাকে পরম বন্ধু মনে করি, শত্রু মনে করি না। যদি আপনারা মনে করেন যে আমার কোনো ভুল আছে, আমার কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ছে, নির্দ্বিধায় আপনারা আমার ইনবক্সে আমাকে ফোন করে বলবেন, আমাকে লিখবেন, এতে আমি সংশোধিত হওয়ার চেষ্টা করব। কিন্তু প্লিজ সবার কাছে অনুরোধ, সবার কাছে হাত জোর করে মিনতি করছি, মিনতি করছি, আপনারা ইনবক্স করাকরি করবেন না। কারণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ আর একজনকে ইনবক্স করার আগে অন্তত পক্ষে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার মতামতটা তো আপনার জানা উচিত। যে আপনাকে একটা অভিযোগ করলো আমার বিরুদ্ধে, অভিযোগটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, সেটা তো আগে আমার মতামতটা আপনার জানা উচিত। তারপরে আপনি ইনবক্স করেন, অসুবিধে কি? আপনার যদি চায়, আপনারা বিভিন্ন জন, শুধু সার্বিক বিষয়ে বলছি, ইনবক্স করাকরি করলে হয় কি, আসলে সত্য ধামাচাপা পড়ে যায়। হ্যাঁ, অনেকটা মিথ্যার কাছে, ধরেন 1000টা মিথ্যার কাছে একটা সত্য টেকা বড় দায়। একটা সত্য 1000টা মিথ্যার কাছে টেকা বড় দায়। যেমন ধরেন 5-7টা কণ্ঠ যদি একসাথে চিকরায়, আর একটা কণ্ঠ চিকরানোর শব্দ ওখানে শোনা যাবে না, ওই 5টা শব্দের যে কণ্ঠের কাছে বিলীন হয়ে যাবে। অনুরোধ সবার কাছে, ভুলভ্রান্তি সব মানুষের থাকে, আমারও যদি কোনো ভুলভ্রান্তি এমন থেকে থাকে, এটা সরল স্বীকারোক্তি, এখানে কোনো খোঁজার কোনো দরকার নাই। স্বীকার করছি যে আমারও ভুল যদি থেকে, বলছি, আমি বলছি না যে ভুল করছি, আবার বলছি না যে আমার কোনো ভুল থাকতে পারে না, যেহেতু আমিও মানুষ। যদি কোনো ভুল ভ্রান্তি আমার থেকে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। এবং যদি কোনো ভুল কেউ যদি আমার বিরুদ্ধে, আমার পক্ষে বা বিপক্ষে আপনাদের কেউ কিছু কখনো বলে, সেটা আপনারা আমার সাথে শেয়ার করেন, আমি আপনাদেরকে খোলামেলা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার কাছ থেকে জানার আগে আপনি আর একজনকে বলবেন, ওর কাছ থেকে ওই লোকটা এমন বলছে, আমাকে এমন বলছে, ও এমন। আপনার তো এইটা জানা উচিত, যে লোকটা আপনাকে আমার বিপক্ষে কিছু বলল, সে আমার শত্রু না বন্ধু। সে কি আমার ভালো চাচ্ছে না খারাপ চাচ্ছে? হয়তো সে আমার সাথে শত্রুতামি করছে। কেউ আমার সাথে শত্রুতামি করছে, কেউ পার্বত্য কাব্যের সাথে শত্রুতামি করছে। শোনেন, আর একটা স্পষ্ট কথা বলি, সেটা হচ্ছে যে পার্বত্য কাব্যের বয়স 2017-তে পার্বত্য কাব্যের সৃষ্টি, বয়স যেতে যেতে 4 বছর অতিক্রম করলাম। আপনাদের একটা স্পষ্ট ধারণা দেই যারা শুনছেন আজকে, পার্বত্য কাব্য সৃষ্টির 3 মাস বয়স যখন, তখনই পার্বত্য কাব্যের সাথে শত্রুতামি শুরু।
পর্যায়ক্রমে সত্যতা এটা এখন ওই ধারাবাহিকতাটা এখনও হয়, মাঝে 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 প্রায় 5-6 মাস থাকে, কিন্তু আবার সরব হয়। যে অ্যাঙ্গেল থেকেই করুক না কেন, আমি ওই চক্রের সাথে সবাইকে মিলাই, যে ওই চক্রটাই কোনোভাবেই ওই চক্রটাই ওদের সাথে হাত মিলিয়েই কাজ করছে। সুতরাং শোনেন, সমালোচনা তারই হয় যে সমালোচনা করছে, যে জিনিস পারে না, যে জিনিস পারে না, মনে করবেন আপনি যদি সেই জিনিস পারেন তবেই আপনার বিপক্ষে সমালোচনা হবে, কারণ সেই জিনিস তার সেইটার যোগ্যতা নাই বিদায়ী আপনার সমালোচনা সে করবে। হ্যাঁ, অনেক কিছু নীরবে সয়ে যায়, ইনবক্সে দেখি তো, ইনবক্স শুনি তো, মানুষের মুখে শুনি তো, অনেক কিছু নীরবে সয়ে যায়, সয়ে যেতে হয়। অনেক কিছু বলতে পারি না, এখানে বলতে পারছি না, অনেক কিছু বলতে পারছি না, ভেতরে অনেক কষ্ট আছে। গ্রুপটা করে, পার্বত্য কাব্যটা করে ভেতরে অনেক কষ্ট আছে, যা কাউকে বলতে পারছি না, বোঝাতে পারছি না। হ্যাঁ, এমন সব আলোচনা শুনি, এমন সব কথাবার্তা শুনি, মানে যা পারি না নিজের সইতে, না পারি কইতে, এমন একটা পরিস্থিতি। আমি কোথায় যাব? রাগ তো আমার উপর সবাই করতে পারে, আমি কার উপর রাগ করি? আমি তো রাগ করে বলতে পারি না যে আমি আজকে রাগ করছি, আজকে পার্বত্য কাব্যে ঢুকবো না, আমি তো এই কথা বলতে পারি না। না, আর আপনারা তো কথা শুনেই রাগ করছেন। সব কথার শেষে তো আমার কাছে আসছে সবগুলা কথাই, যে অ্যাঙ্গেল থেকেই কথা বলেন না কেন, পার্বত্য কাব্যের ভেতরে থাইকা বাইরে থেকে যেভাবেই পার্বত্য কাব্য নিয়ে সমালোচনা করেন না কেন বা যাই করেন না কেন, আপনাদের মনে থাকা উচিত শেষ শব্দটা আমার কানে আসে, আমার কান পর্যন্ত এসে পৌঁছায়, কিন্তু কে কী করছেন। আমি তো সবাইকে চিনি, কে ভালো করছেন, কে খারাপ করছেন, কে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছেন না বলছেন, কিন্তু প্রকাশ করতে পারি না। সব গিলি, আমাকে গিলতে হয়, তাই গিলি। আমার কারো প্রতি শত্রুতা নাই, সবাই ভালো থাক যার যার অবস্থানে, যার যার অবস্থানে সবাই ভালো থাক, আমরা সবাই একত্রে থাকি, পৃথিবীটা গোল। এবং এই অনলাইন আমাদের এই আজকে পার্বত্য কাব্য, এইটা পার্বত্য কাব্য আমায় কী দিয়েছে? রাত দিন পরিশ্রম করি, বিনিময়ে পার্বত্য কাব্য আমাকে কি দিয়েছে? টাকা দিয়েছে? তা তো দেয়নি। লাইভটা করছি, আমার এমবি খরচ করে করছি, আপনারা লাইভটা দেখছেন, এমবি খরচ করে দেখছেন, আমাদের কি পার্বত্য কাব্য কিছু দিচ্ছে না? তবে কি দিয়েছে? যা একটা পরিচিতি। পার্বত্য কাব্যের মাধ্যমে আপনাদের সবাইকে আমি চিনি এবং আপনারাও সবাই আমাকে চেনেন, এটাই তো বড় পাওয়া। এর চাইতে আর বড় পাওয়া কি হতে পারে, কি থাকতে পারে? আজকে কোথায় ত্রিপুরা, কোথায় আসাম, কোথায় কলকাতা, কোথায় দিল্লি, কোথায় আরও যেসব মোটামুটি আমি তো বলতে পারি ইন্ডিয়ার যতগুলো প্রদেশ আছে, একটা সব প্রদেশের একজন হলেও মানুষকে আমি চিনি, পার্বত্য কাব্যের মাধ্যমে চিনি বাংলা ভাষাভাষী মানুষগুলোকে। এটা পার্বত্য কাব্যের মাধ্যমেই হয়েছে। পার্বত্য কাব্য আমাকে এই পরিচিতিটা দিয়েছে, আমি পার্বত্য কাব্যের কাছে কৃতজ্ঞ এর জন্য। পার্বত্য কাব্য আমাকে কিছু ভালো বন্ধু দিয়েছে, পার্বত্য কাব্য আমাকে কিছু ভালো সহকর্মীদের সংগঠক দিয়েছে, আমি এর জন্য কৃতজ্ঞ পার্বত্য কাব্যের কাছে। পার্বত্য কাব্য আমাকে টাকাও দেয়নি, পয়সাও দেয়নি, শুধু আমি বরঞ্চ আমাদেরই খরচ করতে হয়। এই যে বারবার উদাহরণ দিলাম, লাইভটা আমি করছি আমার নিজের এমবি খরচ করে করছি, ইয়াতে নাই, ফ্যান নাই, ঘেমে যাচ্ছি, লাইভ করছি। আপনারা যারা লাইভটা শুনছেন, আপনাদের এমবি খরচ করে শুনছেন, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা সম্ভব না। সুতরাং যে যার অবস্থানে থাকি, যে যার অবস্থানে সবাই ভালো থাকি, কেউ কারো পেছনে না লাগে। লাভ কি? দুদিনের এই অনলাইন, ওই তো বললাম তো, সকালবেলা যদি দেখেন যে আমার মেসেঞ্জারের সবুজ বাতিটা জ্বলছে না, আপনাদের ধরে নিতে হবে আমি আর পৃথিবীতে নাই। পিছনে লেগে লাভটা কি? আপনি সারা জনম যদি আমার পেছনে লাগেন, আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আমিও আপনার সারা জনম আপনার পেছনে লাগিয়ে থাকলে আপনার কোনো ক্ষতি করতে পারবো না। আপনার সাথে আমার পরিচয়ই অনলাইনে, আপনাদের সাথে আমার পরিচয়ই অনলাইনে। আপনি আমার পার্শ্ববর্তী হতেন, না হয় আপনাকে আমি দুটো থাপ্পড় দিতাম, আপনি আমাকে দুটো থাপ্পড় দিতেন, কেসাকেসিতে যাইতাম, মারামারিতে যাইতাম, তা তো না। আপনারা বলাবলি করছেন আমার থেকে বহু দূরে। কেন ভাই? দরকারটা কি? সবাই মিলেমিশে থাকি না?
সবাই মিলেমিশে থাকি, কার পেছনে কে লাগিয়ে থাকবো। শুধু আমি সামগ্রিক বলছি, সামগ্রিক অনলাইন গ্রুপগুলোর ক্ষেত্রে বলছি, মিলেমিশে থাকি না, সমস্যাটা কি? ক্ষমা করে দেবেন আমায়, ছোট হয়ে আপনাদের সবার কাছে বলছি, আমার যদি কোনো ভুল বা এই আলোচনায় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, তবে আমরা কেউ কারো পেছনে না লাগি, কেউ কারো পেছনে না লাগি, কেউ কোনো গ্রুপেরও পেছনে না লাগি। একটা গ্রুপ দাঁড় করাতে কত কষ্ট হয় সেটা আমি জানি। আজকে বলছি না, আজকে কথার প্রেক্ষিতে বললে হয়তো অনেক কথা চলে আসে না। আজকে গ্রুপ খুললেই দেখা যায় যে আসলে এখনকার গ্রুপ খুললে, কারণ লেখকের সংখ্যাও যেহেতু বেশি অনলাইন লেখকের সংখ্যাও বেশি, তাই হয়তো এমনটা হচ্ছে। গ্রুপ খুললেই লেখার অভাব নাই বা অহরহ পড়ছে। কিন্তু আমি যখন পার্বত্য কাব্যটা সৃষ্টি করি 2017-তে, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি একজনের লেখকের ইনবক্সে হয়তো বা 30 বার 40 বার করে গেছি। তারপরে দয়া করে ওই লেখক পার্বত্য কাব্যে একটা লেখা দিয়ে পার্বত্য কাব্যকে আমাকে ধন্য করেছে। 30 বার 40 বার যাওয়ার পর একরকম ভিক্ষা করছি, লেখকদের ইনবক্সে গিয়ে লেখা ভিক্ষা করছি যে পার্বত্য কাব্যে একটা লেখা যাবে। হ্যাঁ, এইভাবে পার্বত্য কাব্য সৃষ্টি আজকের এই পর্যায়ে। এটা রেডিমেড পাওয়া গ্রুপ না। কারণ তখন তো কেউ ছিল না, আমি একা 17টা 18টা 17-18 সম্পূর্ণই আমি একাই ছিলাম। এরকম দৌড়াতাম মানুষের ইনবক্সে দৌড়াতাম দিন পারে। মানুষ বিরক্ত হতো। হ্যাঁ, হয়তো বিরক্ত হয়েই লেখা দিত, সবার একটা লেখা দিলে তোর ও আর বিরক্ত করবে না, থাক একটা লেখা দিই, এমনটা হয়তো ভাবতো। সেইভাবে লেখা দিতে আজকের এই পর্যায়ে। হ্যাঁ, সুতরাং আমি জানি একটা গ্রুপ দাঁড় করাতে কতটা কষ্ট হয়। আর আমার মতো একটা লোকের জন্য, তাও আমার মতো একটা লোকের জন্য, মানুষ বলে কথা। হ্যাঁ, আমরা সবাই কেউ যেন কোনো গ্রুপের পেছনে না লাগি। গ্রুপের ভুলভ্রান্তি সবাই থাকতে পারে। দেখেন, মানুষ দুধে ধোয়া না। হ্যাঁ, ভুল সবার থাকতে পারে। আপনি যাকে মনে করছেন যে ও ভুল করছে, আপনি তাকে বলেন না, ভাই আপনার এই ভুল হচ্ছে, মনে হয় আপনার এটা সংশোধন করা উচিত। যদি সে সংশোধন না করে তারপর বলেন। কিন্তু আপনি তা করছেন না। আপনি করছেন কি? আপনি সত্য মিথ্যা যাচাই করছেন না। কেউ আপনাকে একটা কিছু বললো, আপনি ওই লেখাটারই আঙ্গুল দিয়ে টিপা কপি করে আপনি আর একজনের ইনবক্সে দিয়ে দিচ্ছেন যে ও এমন। আপনি সত্যতাটা যাচাই করতে আপনাকে ওই লেখাটাই আমায় ইনবক্স করেন না যে ভাই আপনার বিরুদ্ধে তো এই বলছে, তাহলে আমি আপনার সাথে কথাটা শেয়ার করতে পারি না, কতটুকু সত্য কতটুকু মিথ্যা কথাটা যে বলল। যাক, আপনাদের অনেক ধৈর্যচ্যুতি হলো, অনেকক্ষণ সময় নিলাম, আপনারা ক্ষমা করবেন। আমি আবার বলছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ভুলভ্রান্তি মানুষেরই হয়। যদি আমার এই লাইভে যদি কোনো ভুল করে থাকি, কোনো ভুল কথা বলে থাকি, আমাকে ক্ষমা করবেন, খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বারবার বলছি, তারপর আবার বলছি, কারো পেছনে লাগার দরকার নাই কারোই। আমরা কারো পেছনে না লাগি। যদি পারি তাকে সংশোধন করবার চেষ্টা করি। যদি কারো ভুল থাকে, ভুলটা নিয়ে তার সাথে আলোচনা করি, ডাইরেক্ট তার সাথে আলোচনা করি। হ্যাঁ, তার পেছনে যেন না লাগি, শত্রুতাবশত তার পেছনে যেন না লাগি। এটা সবার কাছে আমার অনুরোধ, দেখছি তো, কারণ অন্য সব কিছুই দেখছি। বললাম না, অনেক কিছুই তো বলতে পারি না, গিলতে হয়, আমাকে গিলতে হবে, আমি গিলতে বাধ্য, বলা যাবে না, তাই বলছি না। সুতরাং যার অবস্থানে সবাই ভালো থাকেন। এই করোনাকালীন আসলেই কে কখন কতদিন বাঁচি বলা যায় না। আজকে আমি ভালো আছি, কালকে হয়তো ভালো নাও থাকতে পারি। যদি এমন হয়ে যায় তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ। আবার হয়তো কোনো দিন লাইভে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।